গল্প তোমার অপেক্ষায়। লেখায় মাহমুনা সুলতানা। বাসর ঘরে ঢুকেই আসিফের প্রথম কথা ছিল, তোমাকে স্ত্রী হিসেবে আমি গ্রহণ করতে পারছি না। মায়ের ইচ্ছেতে এই বিয়ে হয়েছে। মার কথার অবাধ্য আমি হতে পারিনি। তুমি এই বাড়ির আমার মায়ের বউ তো হয়েছো, কিন্তু আমি তোমাকে মানতে পারছি না। বিয়ের প্রথম রাত নিয়ে সব মেয়েদের মনেই অনেক স্বপ্ন থাকে, আশা থাকে, দিশারও ছিল, কিন্তু আসিফের কথা শোনার পর সব চুরমার হয়ে গেল। কয়েক মাস ধরে আসিফের মার শরীর খুবই অসুস্থ, এর মধ্যে একবার স্ট্রোকও করেছে। অনেক চেষ্টা করে মৃত্যু থেকে ফিরিয়ে আনা গেলেও সম্পূর্ণ সুস্থ তাকে করা যায়নি। আসিফ শহরে একটা বেসরকারি ব্যাংকে চাকরি করত। মায়ের এই অবস্থা আর মায়ের ইচ্ছেতেই তাকে গ্রামের সদরে ব্যাংকের অন্য শাখায় বদলি নিতে হয়েছে। যদিও বাড়ি থেকে তা বেশ দূরে, কিন্তু তাতে কি, মায়ের কাছে তো থাকা হচ্ছে। যত যাই হোক, আসিফের বদলিও মাকে সম্পূর্ণ সুস্থ করতে পারছে না। আসিফের বড় বোন নাসিমা মায়ের কাছেই থাকছে, কিন্তু স্বাস্থ্যের কিঞ্চিত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। মাস দুয়েক আগে অবস্থা যখন খুবই খারাপ, ডাক্তার বলছিল, দেখুন, ওষুধ দিয়ে তো আর সবসময় কাজ হয় না, মানসিক স্বাস্থ্যেরও ভালো থাকা প্রয়োজন। আপনারা ওনার সাথে কথা বলুন। ওনার কি মনে চায়, ভালো লাগে সেই কাজগুলো করুন। তাহলে হয়তো ভালো হলেও হতে পারে। দুশ্চিন্তা যত করবে ততই স্বাস্থ্য খারাপ হবে। আসিফ আর নাসিমা খুঁজে পাচ্ছে না যে মায়ের কোন দুশ্চিন্তা আছে কিনা। রাতে খাবার সময় আসিফ মায়ের কাছে বসে, নাসিমা মাকে খাইয়ে দিচ্ছে। মা আসিফ। আসিফ, হ্যাঁ মা। মা, কিছু কি হয়েছে? মুখটা অমন শুকনো কেন? আসিফ, মা তোমার সাথে কিছু কথা ছিল। মা, হ্যাঁ বল। আসিফ, মা, আমি আর বুবু তোমার কাছে আছি, ভালো আছি। তারপরও কি তুমি কিছু নিয়ে চিন্তা করো? মা, তোদের নিয়ে আমার তেমন কোন চিন্তাই নেই। নাসিমা, তাহলে তোমার শরীর ভালো হচ্ছে না কেন? ডাক্তার বলল, তুমি হয়তো কিছু নিয়ে চিন্তা করো, যার কারণে শরীর পুরোপুরি ভালো হচ্ছে না। আমাদেরকে বলো মা। মা, তোকে নিয়ে আমার কোনোই চিন্তা নেই রে মা। নাসিমা, তাহলে? মা, চিন্তা আসিফকে নিয়ে। আসিফ আমাকে নিয়ে চিন্তা করার কারণ কি হলো মা? এখন আমি চাকরি করছি, বদলি হয়ে তোমার পাশে আছি, তবু চিন্তা? মা, নাসিমার এখন একটা সংসার আছে, ওর জীবনের একটা গতি আমি করে দিয়েছি, কিন্তু তোর কিছুই তো করতে পারলাম না। আমার যা অবস্থা, মরার আগে তোর বউয়ের মুখটা দেখে যেতে পারলেই আমি চিন্তা মুক্ত হই। এতক্ষণে আসিফ বুঝতে পারলো মা বিড়ালের গলার ঘন্টা বাঁধতে চায়, কিন্তু বিয়ের জন্য আসিফ এখনো মানসিকভাবে প্রস্তুত নয়। কি করে হুট করে বিয়ে করবে? মা, আসিফ, তুই কোন মেয়েকে পছন্দ করিস? করলে বল, আমি ওর বাবা মার সাথে কথা বলবো। পছন্দ? শিক্ষা জীবনে কোন মেয়ে সহপাঠীর সাথে ঘনিষ্ঠ কোন সম্পর্কই ছিল না। আসিফ দেখতে খুবই সুদর্শন, ভালো তার উচ্চতা, গায়ের রং। আদর্শ ছেলেদের গুণ যেমন থাকে তেমন গুণ আছে। বাবা মারা যাওয়ার পর মা আর বোনকে ঘিরেই তার দুনিয়া, সেই দুনিয়ায় অন্য কাউকে সে আসতে দেয়নি। তবে সে আচার ব্যবহারের দিক থেকে কিন্তু খুবই ভালো। বাবা চলে যাবার পর মা তাকে বলেছিল, বাবারে, যাই করো লেখাপড়া মনোযোগী হবে, খারাপ অভ্যাসে জড়াবে না। আমাদের তো তুমি ছাড়া কে নেই, তুমি আমাদের সব। মায়ের সেই কথাকে লক্ষ্য হিসেবে নিয়ে তার বড় হওয়া। আসিফ, না মা, আমি কোন মেয়েকে পছন্দ করি না, আর এখন বিয়েও করতে চাই না। বলি আসিফ ঘর থেকে বেরিয়ে যায়। আসিফকে অসুস্থতার সুযোগ নিয়ে তার মা ফাঁসাতে চাইছে না। তার সত্যিই মনে হচ্ছে আসিফ বিয়ে করে ঘরে বউ আনলেই বউয়ের সেবায় সে সুস্থ হয়ে যাবে। নাসিমা, আমি কি ভুল কিছু বললাম? ওর কি বিয়ের বয়স হয় নাই? এখন বিয়ে করতে চায় না মানে কি? তুই আর আছিস তো, কাল শ্বশুর বাড়ি চলে যাবি, তারপর আমাকে কে দেখবে? মা, তুমি চিন্তা করো না, আমি ওর সাথে কথা বলবো। ও কখন তোমার কি কথা অমান্য করেছে বলো? আর বিয়ের জন্য একটা মানসিক প্রস্তুতি লাগে। হয়তো ও এখনো প্রস্তুত না, তাই এমন বলছে। তুমি ভেবো না, আমি দেখছি কি করা যায়। আসিফ কিছুতেই মনকে বুঝাতে পারছে না কিভাবে সে বিয়ে করে বউ আনবে। অন্যদিকে মায়ের কথা ফেলার দুঃসাহসও তার হচ্ছে না। জীবনে প্রেমও করেনি যে পছন্দের মেয়েকে বিয়ে করে আনতে পারে। ধুর, এত চিন্তা ভালো লাগে না।
সারাদিন ব্যাংকে কম্পিউটারের সামনে বসে হাজারটা কাজ করে বাড়ি এসে এই অদ্ভুত চিন্তা তার মাথায় জটলা বেঁধে দিচ্ছে। নাসিমা তাকে চিন্তিত দেখে বিরাতে আর বিয়ে নিয়ে কোন কথা বলে না। এভাবেই 2-3 দিন যাওয়ার পর নাসিমা আসিফের সাথে কথা বলে। বিয়ে নিয়ে কিছু ভাবলি? বুবু, আবার শুরু করিস না। আমি তোর অবস্থা বুঝতে পারছি, কিন্তু মায়ের ব্যাপারটা ভাব। তুই নিজেই বললি কাউকে পছন্দ করিস না, তাহলে সমস্যা কোথায়? আমি কাউকে পছন্দ করি না, ওটাই সমস্যা। একটা অপরিচিত মেয়েকে নিয়ে ঘর করব, বিষয়টা ভাবতেই অদ্ভুত লাগছে। চিনি না, জানি না কিভাবে কি। বিয়ের আগে আমিও তোর দুলাভাইকে চিনতাম। আমরা তো ভালোই আছি, তাই না? সবার ক্ষেত্রে একরকম হবে বিষয়টা তা না। আর মেয়েটা খারাপই হবে আমি তাও বলছি না, কিন্তু বিয়েটা কেমন জানি একটা বাঁধনের মতো লাগছে আমার কাছে। আমি বুঝাতে পারবো না তোকে। তুই একটু সময় নিয়ে ভাব। নিজের উপর চাপ দেওয়া বন্ধ কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। আসিফ নিজেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ফলাফল শূন্য। তার মাথায় কিছুই কাজ করছে না। প্রতিদিনের মতো আজও আসিফ অফিসে গিয়েছে, তবে মাথায় মায়ের দেয়া চাপটা নিয়ে। দুপুরে খাবার সময় সহকর্মীদের সাথে কথা হয়। বুঝলেন আসিফ ভাই, বিয়ে করেন নাই, খুব ভালো আছেন। বিয়ে যে কি জিনিস যে করে সে জানে এর জ্বালা কি। এমনিতেই নিজের মনকে আসিফ শান্ত করতে পারছে না, তার উপর আবার বিয়ে সম্পর্কে নেতিবাচক উক্তি। কেন শফিক ভাই, কি হয়েছে? আরে আপনি তো নতুন এসেছেন, জানেন না? 1 মাস হলো বিয়ে করেছি, এখনই তার এত বায়না। 1 বছর হলে এই বউ আমাকে কি পরিমাণ ফুতুর করবে তাই ভাবছি। হ্যাঁ। ভয়। হ্যাঁ। বলছে হানিমুনে দেশের বাইরে যাবে। বলেন তো কিভাবে যায়? কক্সবাজার গেলেও তো 2 মাসের বেতনে তার কিছুই হবে না। আর বিদেশে গেলে কি হবে তা আর কি বলবো। মেয়েরা যে কি পরিমাণ খরচ করে আর মানসিক চাপ দেয় তা আগে জানলে বিয়ে করতাম না। মানসিক চাপ নয়তো কি? খালি তুলনা করে। তার বান্ধবীর স্বামী বান্ধবীকে কি দিল, কি করলো, আমি তাকে কি দিলাম, সেই তুলনা। বলেন তো এসব ভালো লাগে? হ্যাঁ, তাই তো। ভালো না লাগারই কথা। আবার ভয়। আমাদের এমডি স্যারের বউ নাকি এমন হয়েছে। এমনিতেই বিয়ে ফোবিয়া আসিফের আগেই ছিল, তার উপর আগুনে আবার ঘি। দিল তো শফিক সব সর্বনাশ করে। আসিফ মনে মনে বলছে, হে সৃষ্টিকর্তা, আমাকে স্ত্রী নামক প্রাণীর হাত থেকে বাঁচাও। দোটানার মধ্যে দিয়ে যাচ্ছে আসিফের দিনগুলো। কপালে চিন্তার রেখাগুলো স্পষ্টভাবে ফুটে থাকে। ওদিকে মায়ের অবস্থাও ভালো হচ্ছে না। কি যে করবে ভেবে পাচ্ছে না সে। কিছুদিন এভাবে কাটার পর আসিফের সাথে তার মায়ের কথা হয়। আসিফ, আমি তোর উপর কোন চাপ দিতে চাই না। আজ অথবা কাল বিয়ে তো করতেই হবে। একা কি আর জীবন কাটে? আমার তো ভয় কখন ঢাকা শেয়ার আমি চলে যাই। মা, এসব কেন বলছো? বিয়ে তো একদিন করবি। আমি থাকি বা না থাকি, পছন্দের যখন কেউ নেই তখন একটা মেয়ের কথা আমি বলতে পারি। শুনবি? বলো বিরক্তির স্বরে। তোর বাবার চাচাতো ভাইয়ের মেয়ে, নাম তিশা। আমার ওকে খুব ভালো লাগে। তুই যখন শহরে ছিলি তখন প্রায়ই আসতো ওর বাবার সাথে। ওর মা ওর জন্মের সময় মারা গিয়েছিল। আমাকে নাকি ওর মায়ের মতো মনে হয়। যেদিন আসতো সারাদিন থাকতো, রান্না করতো, আমাকে খাওয়াতো, খুব যত্ন করতো আমার। ও পাশে থাকলে মনে হতো নাসিমাই আমার কাছে আছে। তা তোমার সেই মেয়ে এখন আসে না কেন তোমার যত্ন করতে? কিভাবে আসবে বল? আমি যখন স্ট্রোক করলাম, সুস্থ হওয়ার পর নুরু, বাড়ির কাজের ছেলে, বলল তারিক ভাই, তিশার বাবা মারা গেছে। কি অদ্ভুত দেখতো। মেয়েটা আমাকে কত ভালোবাসে, আমার কত সেবা করলো, আর আমি ওর এত বড় দুঃখের দিনে ওর পাশে থাকতে পারিনি। নুরুকে বেশ কয়েকবার পাঠিয়েছিলাম ওদের বাড়িতে, কিন্তু ও যা বললো তা শুনে খুব কষ্ট হয়েছে। কি হয়েছে? বাবা মারা যাওয়ার পর চাচা চাচির কাছেই আশ্রয়। নুরু বলল, মেয়েটাকে দিয়ে খুব কাজ করায়। কাজে কোন রকম ব্যাঘাত ঘটলে বা দেরি হলে নাকি বকাঝকা মারধরও করে। নুরুকে একবার পুরো একদিন লুকিয়ে নজর রাখতে বলেছিলাম। নুরুর কথা শুনে মনে হচ্ছিল, যদি মেয়েটাকে ওখান থেকে মুক্ত করতে পারতাম।
তা তোমার সেই মেয়েকে মুক্ত করার জন্য আমার তাকে বিয়ে করতে হবে? বিয়ে তুই যাকে ইচ্ছা করতে পারিস, অভিমান করে। আমি শুধু মেয়েটার গল্পটুকু বললাম। মেয়েটার মধ্যে কি মায়া আছে আমার জানা নেই। বুকের ভিতর থেকেই ওর জন্য একটা টান অনুভব করি। মায়ের একটা বাঁধন তৈরি হয়েছে। আসিফ কোন প্রতিক্রিয়া দেখালো না। মায়ের কোন কথাই তার উপর প্রভাব ফেলল না। কথাগুলো শুনে বের হয়ে গেল। পুকুরে গোসল করতে গিয়ে আসিফ দেখলো নুরু গরু চাপাচ্ছে, গোসল করাচ্ছে। নুরুকে দেখে আসিফের মায়ের বলা সেই মেয়ের কথা মনে পড়ল। নুরু ভাই, কি হাল তোমার? এই তো ভাই, ভালোই আছি। নুরু ভাই, মায়ের স্ট্রোক করার আগে এই বাসায় কে এসে থাকতো? কে থাকবো? আপনি শহরে আর নাসিমা আফার শ্বশুর বাড়ি। আমি, চাচি আর হাসির মা, বাড়ির অন্য কাজের লোক আছিলাম। আর কেউ না। আহা, তুমি আর হাসির মা নও। বাবার কেমন এক ভাই আর তার মেয়ে। কেউ কি বাড়িতে আসতো? ও, তারেক চাচা আর তিশা আফার কথা কন? তিশা? হ্যাঁ, এই নামটাই বলেছিল মা। নুরু বলতেই মনে পড়ল। হ্যাঁ, তিশা। খুব ভালো মানুষ ওনারা। চাচা 2-3 বার আইছিল, তো আফা মাঝে মধ্যেই আইতো। চাচির লগে থাকতো, রান্ধতো। চাচিও হ্যারি খুব পছন্দ করতো। তা এখন আসে না কেন? হ্যার বাপে তো মরে গেছে। চাচা চাচি লগে থাকে। চাচিরা অনেক দজ্জাল। হ্যারি দিয়ে সব কাম করাই। পান থেকে চুন খসলেই বকাঝকা করে, মারেও। তুমি কিভাবে জানলে? চাচি আমারে একদিন বলেই ওনার উপর নজর রাখতে কইছিল। তখন আমি দেখছি ওনার চাচির ব্যবহার। বাপ মা মরা মায়ের লগে মানুষে এমন করে। শেষ যেদিন গেলাম, আমারে দেখা আফায় কইল, নুরু ভাই, তুমি আর আইসো না, চাচি দেখলে আমার লগে রাগারাগি করবো। বলতে গিয়ে প্রায় কেঁদে দিল নুরু। তিশা সম্পর্কে এত কথা শুনেও আসিফের উপর কোন প্রভাব পড়ল না। কেন? হয়তো মেয়েদের প্রতি তার তেমন কোন আগ্রহ নেই, তাই। দিনগুলো এভাবেই যাচ্ছিল। হঠাৎ একদিন নাসিমার শ্বশুর বাড়ি থেকে খবর আসে নাসিমাকে যেতে হবে। সে আর তার মায়ের কাছে থাকতে পারছে না। শ্বশুর বাড়ি বলে কথা, যেতে তাকে হবেই। বাপের বাড়ির অধিকার এখন লোপ পেয়েছে। আসিফ বাড়ি ফেরার পর তাকে কথাটা জানানো হয়। আসিফ: হ্যাঁ মা, সামনের শুক্রবার তুই নাসিমাকে দিয়ে আসবি। কিন্তু মা, তোমার শরীর তো। আমার শরীর? বোনকে বিয়ে দিয়েছিস, এখন তোর মন মতো সব চলবে না। শ্বশুর বাড়ির লোক যা বলবে তাই হবে। আমার শরীর? আমার ছেলেই আমার কথা শুনে না, আর মেয়ের শ্বশুর বাড়ির লোক। মা, এর মধ্যে তুমি আমাকে টানছো কেন? মা কোন উত্তর দিল না। শুধু কাঁদলো। নাসিমা রাতে আবার আসিফকে বুঝায়, দেখ, আমি চলে যাব। তারপর মাকে কে দেখবে? কেন? আমি আছি, নুরু ভাই, হাসির মা আছে। যথেষ্ট নয়? আমি মানছি, ওরা দুজন আমাদের পুরানো ও বিশ্বস্ত লোক, কিন্তু মা তো তোর বউ দেখতে চায়। তোদের এই কথা আমার আর ভালো লাগে না। ঠিক আছে, যা ইচ্ছে কর। পরে একটা কিছু হয়ে গেলে কিছু বলতে আসিস না। ছুটির দিনে আসিফ নাসিমাকে দিয়ে আসতে যায়। সেখানে তাকে সবাই বুঝায় যে তার মায়ের জন্য হলেও তার এখন বিয়ে করা দরকার। মায়ের বয়স হয়েছে, কখন কি ঘটে যায় তা বলা যায় না। এ নিয়ে রিয়াদের সাথে তার কথা হয়। মুরব্বীদের কথা মেনে চলাটাই সন্তানদের জন্য ভালো। দুলা ভাই, আপনিও বিয়ের পিছনে পড়ে আছেন? আমি শুধু সাবধান করছি। সাবধান। মায়ের শরীরের অবস্থা ভালো না। পরে আল্লাহ না করুক যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, তবে সারা জীবন না নিজেকে বুঝাতে পারবে, না ক্ষমা করতে পারবে, না শান্তি পাবে। ভয় দেখাচ্ছেন কেন? ভয় দেখাচ্ছি না, আসিফ। তোমার আব্বার কাছ থেকে আমি তোমার সব কথা শুনেছি। বিয়ে নিয়ে তুমি মানসিকভাবে প্রস্তুত নও। এখন তুমি চিন্তা করো, মা হারিয়ে নিজেকে দোষ দেওয়ার চেয়ে অপরিচিত একটা মেয়েকে বিয়ে করে অপ্রস্তুত হওয়া ভালো নয় কি? যেহেতু তুমি কাউকে পছন্দ করো না, তাই বললাম। এর চেয়ে বেশি কিছু তুমি বুঝবেও না, আর আমি বলতে চাচ্ছি না।
ঠিক আছে, আমি ভেবে দেখব। অপ্রস্তুত হয়ে এভাবেই যাচ্ছে দিন। বাড়ি অফিস, অফিস বাড়ি, এভাবে করেই দিন চলছিল। খেতে বসে মাও কোন কথা বলছে না আসিফের সাথে। আসিফও জোর করছে না। দুদিন ধরে আসিফ বাড়িও ফিরছে দেরি করে। অফিসে থাকা অবস্থায় একদিন নুরুর ফোন এলো। আসিফ ভাই। হ্যাঁ বলো। আপনি কই? কেন? ব্যাংকে। আপনি তাড়াতাড়ি আহেন। চাচি গোসল করতে যাইয়ে মাথা ঘুরে পড়ে গেছে। আসিফের মাথায় আকাশ ভেঙে পড়ল। কোথায় ব্যাগ, কোথায় কি কিছুই জানা নেই, ফোনটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে। মাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। মায়ের চিকিৎসা চলছে। নাসিমাকে খবর দেওয়া হয়। নাসিমা ও তার স্বামী খবর পাওয়া মাত্রই ছুটে আসে। কি হয়েছে মায়ের? আমি জানি না বুবু। ব্যাংকেই ছিলাম। নুরু ভাই ফোন দিয়ে বলল মা অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়। সবাই তাকে ঘিরে ধরে। মায়ের কি অবস্থা? কি হয়েছিল? মায়ের স্ট্রোক। চিন্তার কিছু নেই আপাতত, তবে এর পরের বার হয়তো খারাপ হতে পারে। মানে? মানে এই যাত্রায় তো উনি বেঁচে গেছেন, পরের বার কি হবে কিছু বলা যাচ্ছে না। এটা যেহেতু দ্বিতীয়বার, তাই পরের বার আরো যত্নবান হতে হবে আপনাদের। এই অবস্থার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। ডাক্তার, মা ভালো আছে তো? আপাতত। তবে আমি যে বলেছিলাম ওনার মানসিক দিকে খেয়াল রাখতে, তা মনে হয় করা হয়নি। বেশি চিন্তা ওনার স্বাস্থ্যের জন্য মারাত্মক। আসিফ নিজের মধ্যে অপরাধ বোধটা খুঁজে পাচ্ছে। তার জন্যই মায়ের আর এই অবস্থা। নাসিমা, আমি তোকে বলছি আসিফ, মায়ের কিছু যদি হয় তবে আমি তোকে কোনদিন ক্ষমা করব না। রিয়াদা, শান্ত হও। এখন এগুলো বলার সময়? ডাক্তার, আমরা মায়ের সাথে দেখা করতে পারি? ডাক্তার, হ্যাঁ, তবে একজন যাবেন। ওনার পাশে ভিড় করবেন না। আসিফ অপরাধীর মতোই কেবিন ঢুকে। মায়ের জ্ঞানে ফিরেছে। মা, তুমি কেমন আছো? ভালো রে বাবা, কাঁদছিস কেন? আমি কি চলে গেছি নাকি? আসিফ মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। চোখের পানি বাদ মানছে না। মা, তুমি যা বলবে আমি তাই করব। যাকে বলবে তাকে বিয়ে করব। শুধু তুমি ভালো থেকো, তুমি আমাদের ছেড়ে যেও না। উপরওয়ালা হয়তো তোর বউ দেখার জন্য এবার আমাকে ফেলে গেছেন। কাঁদিস না বাবা, আমি আছি তো। তোর মা আছে তো। বাহিরে এসে আসিফ রিয়াদকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আপনি ঠিকই বলেছেন, মা হারানোর যন্ত্রণা নিয়ে বাঁচার চেয়ে অপরিচিত মেয়ে নিয়ে ঘর করা ভালো। বিয়েতে রাজি হওয়া নাসিমা, রিয়াদ, নুরু সবাই খুব খুশি হয়। প্রয়োজনীয় সব পরীক্ষা শেষ করে দিন তিনেক পর মাকে বাড়ি আনা হয়। আসিফ, বলো মা। আমি তো আগের চেয়ে সুস্থ। হাঁটতে চলতে পারছি। তো দিশার সাথে তোর বিয়ের কথাবার্তা শুরু করি? মা, তুমি যা ভালো বুঝো করো। আমি আর তোমার অমত হব না। শুধু তুমি আমাকে ছেড়ে যেও না। বাধ্য ছেলের মতো রাজি হয়ে গেল আসিফ। নাসিমার সাথে কথা বলে ঠিক হলো আগামী শুক্রবার মেয়ে দেখতে যাবে ওরা। নুরুকে দিয়ে তিশার চাচার কাছে খবর পাঠানো হলো। মেয়ে দেখতে আসবে শুনে তিশার চাচা যেন স্বস্তি পেল। মনে মনে ভাবছে, এতদিনে যদি ঝামেলা বিদায় করা যায়। কথা মতো শুক্রবার বিকেলে সবাই মিলে মেয়ে দেখতে যায়। তিশাকে সবার সামনে আনা হলো। নাসিমা আসিফকে জিজ্ঞেস করে, নাসিমা কিরে, তাকিয়ে দেখ মেয়ে পছন্দ হয় কিনা। আসিফ, আমি আর কি বলবো। মা যা ভালো বুঝে। রিয়াদ, আচ্ছা ওইসব বাদ। ওদের দুজনের তো নিজেদের মধ্যে কথা বলা দরকার, তাই না? নাসিমা, হ্যাঁ তুমি ঠিক বলেছ। তিশার চাচাতো বোন ওদের দুজনকে অন্য একটা ঘরে দিয়ে আসে। মিনিট 10 হয়ে যায়, কেউ কিছু বলে না। হঠাৎ আসিফ বলে ওঠে, চলুন বের হই। আপনার কিছু জানার নেই আমার সম্পর্কে? না, মা আপনাকে পছন্দ করে তাই আপনাকে দেখতে আসা। আর আমাকে আপনার পছন্দ হয়নি? আসিফ তাকিয়েও দেখল না তিশার কৌতূহলী দুটো চোখ তার কাছ থেকে কিছু জানতে চায়। কাজল আঁকা ওই চোখে যে তাকাবে সেই প্রেমে পড়বে।
কিন্তু দিশার মায়ের চোখের দিকে তাকাবার আগ্রহ আসিফের মধ্যে নেই। সে শুধুমাত্রই বিরক্ত হচ্ছে। কোন পরিস্থিতিতে সে আছে তা কাউকে বোঝাতে পারছে না। নিতান্তই মায়ের জন্য তার এই কাটা গলায় পড়ার আয়োজন। মা যাকে তার গলায় বেঁধে দেবে তাকে সে গলায় পড়তে রাজি, এবার সে যেমনই হোক। মায়া খুঁজে দেখার মতো সময় বা মন মানসিকতা তার মধ্যে নেই। জি না, মানে তেমন কিছু না। আপনার কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। বাবা আমার হাতটা ছেড়ে দেবার পর আমার জীবন আমি উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি। কোন জিজ্ঞাসা, অভিযোগ, আকাঙ্ক্ষা তেমন কিছুই নেই। তিনি যেভাবে যেদিকে নেবেন আমি যাব। আসিফ দিশার কথার মর্মার্থ বুঝল না, বুঝার চেষ্টাও করল না। দরকার কি? মা খুশি হলে তো তার খুশি। আসিফ একাই ঘর থেকে বেরিয়ে গেল। দিশা ওর পেছনে পেছনে চলে আসলো। মা জিজ্ঞেস করলো, পছন্দ বাবা? মা, তোমার পছন্দই আমার পছন্দ। সবাই বেশ খুশি। দিশা চাচা চাচি সবচেয়ে বেশি খুশি যে ঝামেলা বিদায় হচ্ছে। সবাই মিলে কথাবার্তা বলে 1 মাস পরের একটা তারিখ ঠিক করলো। আসিফ লক্ষ্য করলো বিয়ে নিয়ে তার মা কতটা আনন্দিত। মায়ের এই আনন্দ ভরা মুখটা অনেকদিন পর দেখতে পাচ্ছে সে। এর মধ্যে একবার ডাক্তার দেখিয়ে আনা হয়েছে। ডাক্তার জানিয়েছে অবস্থার উন্নতি হচ্ছে। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসছে। খুব হঠাৎ করেই নিকট আত্মীয়, বন্ধু বান্ধব ও প্রতিবেশী নিয়ে আয়োজন করা হয়েছে। হলুদের অনুষ্ঠানের কথা বলতেই আসিফ বলে, হলুদের অনুষ্ঠান করার কি দরকার? তোমরা বাড়ির সবাই হলেই তো হয়। কি যে বলিস, তুই তো শেষ। তোর পরে কি আমার আর কোন সন্তান আছে যার বিয়েতে আমি ঘটা করে আয়োজন করব? ওদিকে তিশার হলুদ বলতে তেমন কিছুই হয়নি। আশেপাশের বাড়ির সমবয়সী মেয়েরা এসে নিজেরাই হলুদ বাটে, তিশাকে হলুদ দেয়। কারণ ওরা জানে তিশার চাচা চাচি কেমন। ওদের হলুদ দেওয়াতে তিশার মনটা ভরে ওঠে। চোখের পানি বার মানে না। ওদের জড়িয়ে ধরে বলে, তোরে ছিলি বলেই কোন রকম হলেও আমার গায়ে হলুদ হলো। তুই কাঁদিস না। আমরা তো কিছুই করতে পারলাম না। তোর বাবা থাকলে কত কিছু করতো। তুই দেখিস তোর শ্বশুর বাড়ির মানুষ অনেক ভালো হবে। তোর সব কষ্ট দূর হয়ে যাবে। আমি তোর বরটাকে দেখেছি যেদিন তোকে দেখতে এসেছিল। ওমা, কি সুন্দর। ওদের মধ্যে তিশা আর আসিফকে নিয়ে হাসি ঠাট্টা হচ্ছে। তিশা লজ্জা পাচ্ছে। মনে মনে আসিফ এবং নিজের ভবিষ্যৎ নিয়ে নানা রঙের স্বপ্ন বুনছে। আর মাত্র একদিন পর তিশা তার নিজের সংসার পাবে। ভাবতেই তার চোখ খুশিতে চলাচল করছে। সানাইয়ের সুর সকাল থেকেই বাজছে আসিফের বাড়িতে। মায়ের ইচ্ছা বৌভাত পর্যন্ত বাজবে এই সুর। আসিফের বাড়িতে যেমন আনন্দের শেষ নেই, তিশার বাড়িতে চিত্রটা উল্টো। আনন্দধ্বনি এই তার উপরে বিয়ের বাড়তি খরচ। তিশার চাচা চাচি তো অদৃশ্য। তুমি আসিফের মাকে বলে দেবে বৌভাতের দিন যেন আবার ফিরে নিতে না আসে। আসলেই খরচ। এ কথা বলি কিভাবে? চলেই তো যাচ্ছে, বাদ দাও না। বরযাত্রী এলো রাতে। বাড়ি সাজানো হয়েছে কোন রকম। না করার মতো। ব্যাপারটা খুব অস্বাভাবিক লাগলো না ওদের কাছে। কারণ সবাই জানে তিশার প্রতি ওর চাচা চাচির অনুভূতি কি। যাই হোক, রাতের খাওয়া শেষে বিয়ে পড়ানোর কাজ শেষ হলো। বর কনের সম্মতি নেওয়া হলো। এরপর আয়না দেখানোর পালা। ভাবি বান্ধবী সম্পর্কের মেয়েরা আসিফকে জিজ্ঞেস করলো, কাকে দেখা যায় আয়নায়? যাকে পাশে বসিয়েছেন তাকেই। বিরক্তির স্বরে বলল আসিফ। একবার তাকিয়ে দেখলো না তিশাকে বধূ বেশে কত সুন্দর লাগছে। কথাটা শুনে তিশা বুঝতে পারে আসিফ বোধ হয় এই বিয়েতে খুশি নয়। কিন্তু আশেপাশে সবাই কথাটা হেসে উড়িয়ে দেয়। ভাবে আসিফ লজ্জায় বলতে পারছে না। আসিফের এই ঝামেলা, রীতিনীতি ভালো লাগছে না। শেষ কখন হবে এগুলো? ছবি তুলতেও বিরক্ত হয় আসিফ। আসিফের বিরক্তি দেখে তিশা একটু কষ্ট পায়। রাত 11টার দিকে বরযাত্রী কনে নিয়ে বের হয়। তবে তাদের আয়োজন আচার দেখে আসিফের মা তিশার চাচা চাচিকে বলে, আমার বউ নিয়ে যাচ্ছি। আগামীকাল বৌভাতে অবশ্যই উপস্থিত থাকবেন। কিন্তু
কিন্তু কি? আমার ছেলে আর ছেলের বউ ফিরে নিতে আসবে না? জি, আপনি যা ভালো বুঝেন। তিশার চাচা চাচি তো খুশি, না বলতেই ঝামেলা চুকে গেল। গাড়ি আসিফের বাড়িতে পৌঁছে যায়। বাড়ির সবাই মিলে তিশাকে স্বাগত জানায়। তিশাকে প্রথমে আসিফের মায়ের ঘরে নিয়ে যাওয়া হয়। বউ ঘরে তোলার সব রীতি পালন করা হয়। নাসিমা ও তার মা তিশাকে আসিফের সম্পর্কে কিছু কথা বলে, ওর ভালো লাগা মন্দ লাগা সম্বন্ধে। চাপা স্বভাবের ছেলে তো নিজে মুখে কিছুই বলবে না। সংসারের কিছু দায়িত্ব কর্তব্যের কথাও বাদ রইল না। তিশা লক্ষ্মী মেয়ের মতো সব শুনছে। কথাবার্তা শেষ হলে নাসিমা তিশাকে আসিফের ঘরে নিয়ে যায়। তিশার হৃদস্পন্দন বাড়তে থাকে। ঘরটা খুব সুন্দর করে কাঁচা ফুল দিয়ে সাজানো। ঘরে ঢুকেই তিশার চোখ জুড়িয়ে গেল, কি সুন্দর করে সাজানো ঘরটা। সোফা, আলমারি, খাট, খাটের দুপাশে ছোট দুটো টেবিল। টেবিলে আসিফের একটা ছবি ছোট করে বাঁধানো। পাশে একটা ওয়ার্ড্রোব। নুরু সুটকেস নিয়ে ঘরে ঢুকে, বুবু, এইটা কই রাখুম? আলমারির পাশে রাখো। আচ্ছা। সুটকেস রেখে নুরু চলে যায়। ওয়ার্ড্রোব আর আলমারিতে আমি জায়গা করে দিয়েছি, তোমার কাপড়গুলো ওখানে রেখো। আর কোন কিছুর প্রয়োজন হলে আসিফকে বলো। জি, বুবু। তিশাকে খাটে বসিয়ে নাসিমা চলে যায়। ঘরের দরজা বন্ধ, তিশা ঘরে একা। মনের মধ্যে একটুখানি ভয়, একটু উত্তেজনা আর কৌতূহল। আসিফের কি দেখে পছন্দ হলো? আসিফের সাথে কি তার সংসার সুখের হবে? সাত পাঁচ ভাবতে ভাবতে তিশা ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 2টার দিকে আসিফ ঘরে ঢোকে। দরজা খোলার শব্দে তিশার ঘুম ভাঙে। চোখ খুলে দেখে আসিফ এসেছে। দেয়ালের ঘড়ি তখন জানান দিচ্ছে রাত 2টা বাজে। তিশা খাট থেকে তড়িঘড়ি করে নেমে আসিফকে সালাম করতে যায়। আসিফের পায়ে হাত দিতে যাবে, ঠিক তখনই আসিফ পা সরিয়ে নেয়। তিশা একটু অবাক হয়। আসিফ বলে, তোমাকে স্ত্রী হিসেবে আমি গ্রহণ করতে পারছি না। মায়ের ইচ্ছেতে এই বিয়ে হয়েছে। মার কথার অবাধ্য আমি হতে পারিনি। তুমি এই বাড়ির আর আমার মায়ের বউ তো হয়েছ, কিন্তু আমি তোমাকে মানতে পারছি না। বিয়ের প্রথম রাত নিয়ে সব মেয়েদের মনে অনেক স্বপ্ন থাকে, আশা থাকে। তিশারও ছিল, কিন্তু আসিফের কথা শোনার পর সব ঝুরমার হয়ে গেল। আসিফ তার কথাগুলো অনর্গল বলেই খাটের একপাশে শুয়ে পড়ল। তিশার কোন কথা বা প্রশ্ন শোনার অপেক্ষাও করল না। কি স্বপ্ন দেখেছিল আর কি হলো? এর চেয়ে চাচা চাচির অত্যাচার ভালো ছিল না? অনেক প্রশ্ন তিশার মনে, কিন্তু উত্তর খোঁজার পথ নেই। তিশা একটা বালিশ নিয়ে খাট থেকে নেমে যায়। আসিফ জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? ভয়ের কিছু নেই, ঘরের বাইরে যাচ্ছি না। সোফায় ঘুমাবো। কেন? এত বড় খাট, খাটে সমস্যা কোথায়? যার মনে আমার জন্য জায়গা নেই, তার পাশে আমার ঘুম আসবে না। আসিফের কাছে এর কোন প্রতি উত্তর নেই। তিশার জবাবের প্রতীক্ষায় দাঁড়িয়ে রইল না। সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে নাসিমার ডাকে তিশার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে আসিফ এখনো ঘুমাচ্ছে। তিশা দরজা খুলে দেয়। নাসিমা জিজ্ঞেস করে, কি, ঘুম ভালো হয়েছে? আমার ভাই ঘুমাতে দিল? তিশার মুখে তাচ্ছিল্যের হাসি। নাসিমা খাটের দিকে তাকাতে দেখে একটা বালিশ। ঘরময় চোখ বুলাতেই অপর বালিশটি সোফায় দেখতে পেল। মানে কি তিশা, তোমরা দুজন রাতে আলাদা ছিলে? বুবু, আসতে বলুন, আপনার ভাই জেগে যাবে। তিশা নাসিমাকে বারান্দায় নিয়ে যায়। কি হয়েছে বলো তো? বুবু, এই বিয়েতে কি তার মতো ছিল না? হ্যাঁ, ও তো নিজেই বলল যে এ বিয়ে করবে। তাহলে যে উনি রাতে বলল? কি বলল? মায়ের ইচ্ছেতে এই বিয়ে হয়েছে। উনি আমাকে স্ত্রী মানতে পারছে না। হ্যাঁ, তোমাদের বিয়ের মাস 2 আগে থেকেই মা ওকে বলেছিল বিয়ে কর, বিয়ে কর। ও প্রথমে রাজি হলো না। পরে যখন মা স্ট্রোক করলো, ও বলল, মা যেখানে বলবে, যাকে বলবে ও বিয়ে করবে। তিশার কাছে এখন সবকিছু পরিষ্কার। তার বুঝতে বাকি রইল না যে তাকে বলির পাঠা বানানো হয়েছে। বুবু, একটা অনুরোধ করলে রাখবেন? কি বলো?
আজ আপনি যে দেখলেন এটা শুনলেন তাই ঘরের মধ্যেই থাকবে আর কাউকে বলবেন না। কিন্তু ও তোমার সাথে অন্যায় করছে তিশা। লম্বা একটা শ্বাস টেনে তিশা বলল, এর চেয়ে বেশি অন্যায় আমি সহ্য করেছি। ও আমার সয়ে যাবে, কিন্তু মা জানতে পারলে অনেক কষ্ট পাবেন আর উনি জানতে পারলে লজ্জা পাবেন। আমি কাউকে কষ্ট দিতে চাই না। আমার ভাগ্যে আপনাদের ভালোবাসা ছিল, তাই পরিবার হিসেবে আপনাদের পেয়েছি। যদি ওনার ভালোবাসা থেকে তা পাবো। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো। ঘুম থেকে জেগে আপনাকে দেখলে তিনি কি মনে করবেন কি জানে? আপনি আমাকে শাড়িটি পরিয়ে দিন, তারপর আমি মায়ের কাছে যাচ্ছি। তুমি শাড়ি পরতে পারো না? না বুবু, সালোয়ার কামিজ পরে নাও। না বুবু, মা বলেছে শাড়ি পরলে আমাকে দেখতে ভালো লাগে। আচ্ছা, তুমি আগে হাত মুখ ধুয়ে নাও, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। তিশাকে তৈরি করে নাসিমা ওকে মায়ের কাছে নিয়ে যায়। ওদিকে আসিফ পড়ে পড়ে ঘুমাচ্ছে। নাসিমা ভাইকে উদ্দেশ্য করে বলছে, গাধা একটা, এত মিষ্টি একটা মেয়েকে কষ্ট দিচ্ছে। তিশা তার শাশুড়িকে সালাম করে। শাশুড়ি থেকে বুকে জড়িয়ে নেয়। তারই ভাইয়ের সাথে তুই প্রথম যেদিন এলি, আমাকে সালাম করলি, প্রথম দেখাতেই তোকে আমার অনেক আপন মনে হতে লাগলো। মনে হলো নাসিমার মতো তুইও আমার আরেক মেয়ে। তিশা, হ্যাঁ মা। আসিফকে তোর পছন্দ তো? হ্যাঁ মা। প্রথমে তো ও বিয়ের জন্য রাজি হচ্ছিল না, পরে হঠাৎ করেই রাজি হয়ে গেল। আমার ছেলেটা আমার সব কথা শুনে। দেখিস ও তোকে খুব সুখে রাখবে। তিশা, নাসিমা একে অন্যের দিকে তাকায়। দুজনের মনে একই কথা বাজছে, প্রথম রাতেই তো সম্পর্কের বাঁধন ছিঁড়ে দিয়েছে। সুখ আসবে কোত্থেকে? তিশা, হ্যাঁ। কি হলো? কি ভাবছিস? কিছু না মা, আপনি দোয়া করলে সবই হবে। আসিফের মা তিশার কথা শুনে খুব খুশি হয়। আচ্ছা নাসিমা, ওকে নিয়ে যা। আসিফ কি ঘুমাচ্ছে? হ্যাঁ। তো ডেকে তোলো। বউ ভাতের কত কাজ পড়ে আছে, পরে তো তাড়াহুড়ো করবি। রিয়াদকে বল নুরুকে নিয়ে প্যান্ডেলের কাজ দেখতে। তুই আর হাসির মা মিলে ওদের নাস্তা করা। জলদি যা। হ্যাঁ যাচ্ছি। নাসিমা তিশাকে নিয়ে বেরিয়ে যায়। আসিফকে বেশ কয়েকবার ডাকলেও কাজ হলো না। নড়াচড়া দিয়ে আবার ঘুমাচ্ছে সে। তিশাকে একাই খাবার খাইয়ে আসিফের খাবার ওর হাতে দিয়ে আসিফের কাছে পাঠায় নাসিমা। তিশা বলে, বুবু, আমি কেন? উনি যদি কিছু মনে করেন? ও সম্পর্কটা না মানলে তুমিও কি হাল ছেড়ে দেবে? না বুবু, তা নয়। তাহলে সম্পর্কটা বাঁচানোর চেষ্টা তো তোমাকে করতে হবে। আর এটা তার প্রথম পদক্ষেপ। যাও স্বামীকে ডেকে তুলে খাবার খাওয়াও। আর একটু শক্ত থাকবে, দমে যাবে না। জি বুবু, চেষ্টা করব। নাসিমাকে আশ্বাস দিল তিশা। কিন্তু সফল হতে পারবে কি? শুনছেন? উঠুন, সকাল হয়ে গেছে। হু, উঠুন, মা আপনাকে উঠতে বলছে। হ্যাঁ। তিশাকে দেখে চমকে যায় আসিফ। ঘরটা ফুল দিয়ে সাজানো হয়েছিল কি? ভাবে বের করতে কয়েক মুহূর্ত সময় লাগে আসিফের। ওহ, কাল তো এই মেয়ের সাথে তার বিয়ে হয়েছে। তিশা তার অবাক হওয়া চেহারা দেখে বলে, আপনি আসিফ, আমি তিশা। গতকাল আমাদের বিয়ে হয়েছে আর বিয়ে উপলক্ষে এই ঘরটা ফুল দিয়ে সাজানো হয়েছে। আসিফ মনে মনে ভাবছে, আশ্চর্য, মেয়েটা কিভাবে বুঝলো তার মনে কি প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। বলতে হবে না। হুম, নাস্তা এনেছি। হাত মুখ ধুয়ে খেয়ে নিন। বাড়িতে বুবু আছে, হাসির মা আছে, নুরু ভাই আছে,
তুমি খাবার আনতে গেলে কেন? আপনার আর আমার মধ্যে কি চলছে সেটা না হয় এই ঘরের মধ্যে বন্দি থাক। সবাইকে জানানোর কি দরকার? মা জানতে পারলে কি খুশি হবেন? হ্যাঁ, তাই তো মা তো কষ্ট পাবে। হ্যাঁ, তাই আপনি এই ঘরের বাইরে আমার স্বামীর মতোই আচরণ করবেন। এতে আমার চেয়ে আপনারই লাভ বেশি। আমার তো আগে পিছিয়ে নেই কষ্ট পাওয়ার। ঠিক আছে, আর উপদেশ দিতে হবে না। নাস্তা করুন, আমি আপনার জামা কাপড় বের করে দিচ্ছি, তৈরি হয়ে নিন। আমার কাপড় আমি নিজেই বের করতে পারবো। স্বামীর অধিকারটুকু তো আপনি দেখাবেন না। আমাকে না হয় স্ত্রীর কর্তব্যগুলো করতে দিন। কিছু নিয়ে তো ব্যস্ত থাকি। বলতে গিয়ে গলা জড়িয়ে এলো তিশার। বুক থেকে ভারী একটা দীর্ঘশ্বাস বের হলো। মেহেদি রাঙা হাতে সে তো আসিফকে আলিঙ্গন করতে চেয়েছিল, কিন্তু সেই হাতে তাকে অশ্রু মুছতে হচ্ছে। অদ্ভুত না? আসিফেরও নিজেকে কেমন জানি অপরাধী লাগছে। সে কি তিশার জীবন নিয়ে খেলছে? তিশা চলে গেল। খাওয়া শেষ করে আসিফও ঘর থেকে বের হয়। সবাই খুব ব্যস্ত। বৌভাত বলে কথা, দম ফেলার সময় নেই কারো। বাড়ির বাইরে প্যান্ডেলের কাজ চলছে, ভিতরে রান্নার কাজ। আসিফকে দেখে নাসিমা সবাইকে ডাকলো। এখন বর কনেকে একসাথে গোসল করানো হবে। গোসল শেষ হলে আসিফ তিশা ঘরে চলে যায়। আসিফ কাপড় বদলে নেয়। তিশা ওকে ডাকে। শুনছেন? আমাকে বলছো? আপনি ছাড়া ঘরে তো কেউ নেই যাকে ডাকতে পারি। হ্যাঁ, বলো। বুবুকে ডেকে দিন তো। বুবুকে কেন? শাড়ি পরানোর জন্য। তুমি শাড়ি পরতে পারো না? না মানে, কখনো একা পরিনি। আচ্ছা, দিচ্ছি। নাসিমা আসে। শাড়ি পরাতে হবে শুনে বলে। কেন? আমাকে লাগবে কেন? তোমার স্বামীকে বলো, উনি শাড়ি পরাতে পারে নাকি? হ্যাঁ, পারে তো। যখন ছোট ছিল, আমি আর মা শাড়ি পরলে কুচিয়ে আঁচল দড়ি ঠিক করে দিত। তিশা আসিফের দিকে তাকিয়ে হাসে। আসিফ একটু বিব্রত বোধ করে আর ঘর থেকে বেরিয়ে যায়। বিকেল থেকেই আত্মীয় স্বজনরা আসা শুরু করে। বৌভাতের অনুষ্ঠান শুরু হয় রাতে। আসিফের অনিচ্ছা থাকা সত্ত্বেও ধুমধাম করে বিয়ের আয়োজন শেষ হয়। যেহেতু বরকনের কেউই ফিরে নিতে যাবে না, সেহেতু রাতে তিশাকে আবার আসিফের ঘরে দিয়ে আসে নাসিমা ও অন্যান্য মেয়েরা। ঘরটা আবার নতুন করে সাজানো হয়েছে। ঘরের সৌন্দর্য যেমন বেড়েছে তার চেয়ে বেশি বেড়েছে তিশার রূপ। নাসিমা তিশাকে খাটে বসিয়ে দেয়। তিশা বলে, বুবু, আজ আবার এসব কেন করতে গেলেন? আপনার ভাই যদি আবার রাগ করে? তোমাকে দেখার পর ঘরের দিকে তাকানোর সময় হবে ওর? তিশা লজ্জা পেল না, কষ্টটা আরো বেড়ে গেল। সে জানে আসিফ তাকে গ্রহণ করতে পারেনি। ভবিষ্যতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। না বুবু, আমি জানি উনি রাগ করবেন। করলে করবেই, তুমি বলবে মার কথায় সব হয়েছে। তিশা ভেঙে পড়ো না, মনটা শক্ত করো।
আমি বা মা কেউই বুঝতে পারিনি যে আসিফের মনে কি আছে। তিশা নাসিমাকে আশ্বাস দেয় যে সে ঠিক আছে। নাসিমা চলে যায়। আজও তিশা আসিফের অপেক্ষা করছে। আসিফ আসছে না। সে কি নাসিমাকে জানাবে নাকি আর একটু অপেক্ষা করবে? ভাবতে ভাবতেই দরজা খোলার শব্দ। তিশা নড়েচড়ে বসল। ঘরটাকে আবারও সাজানো হয়েছে বলে খুব বিরক্ত হলো। প্রতিদিন ঘর সাজানোর মানে কি? বিয়ে করেছি তাই কি যথেষ্ট নয়? জি, মার কথায় এসব হয়েছে। অন্য কারো পরিকল্পনা নয় এটা। যত সব আদিক্ষেতা। কষ্টের মাত্রাটা চরম পর্যায়ে যাচ্ছে তিশার। মনে হচ্ছে আসিফের কলারটা ধরে যদি বলতে পারতো, এতই যখন সমস্যা বিয়ে করেছিলি কেন? মায়ের জীবন বাঁচানোর জন্য আমার জীবন কেন নষ্ট করলি? কিন্তু বলতে পারল না কারণ সেও মাকে ভালোবাসে। সেও চায় মা সুস্থ থাকুক, ভালো থাকুক। খাট থেকে বালিশ নিয়ে সোফায় ঘুমাতে যায় তিশা। এভাবে কেটে যায় বিয়ের দ্বিতীয় দিন। সকালে আসিফকে ঘুম থেকে তুলে দেয়া, আলমারি থেকে কাপড় বের করে দেয়া, আসিফের সার্বক্ষণিক সঙ্গী হয়ে ওঠার চেষ্টা করে তিশা। আসিফ বিরক্ত হয়। তোমাকে না বলেছি এসব আমি করতে পারবো? আমাকে করতে দাও। আমিও তো আপনাকে বলেছি আমারটুকু আমি করবই। আর তাতেও যদি আপনার সমস্যা হয় তো মাকে গিয়ে নালিশ করুন। মায়ের কথা শুনে আসিফ চুপ হয়ে যায়। দিনগুলো এভাবেই যেতে থাকে। তিশা মায়ের যত্নের ত্রুটি রাখে না। মাও ভীষণ খুশি, আগের চেয়ে ভালো আছে, সম্পূর্ণ সুস্থ। আসিফের দিনের কোন পরিবর্তন নেই। অফিস বাড়ি, বাড়ি অফিস করেই যাচ্ছ। দুপুরে খাবার পর আজ সবার আলোচনার কেন্দ্রবিন্দু হলো আসিফ ও তার বিবাহিত জীবন। আসিফ ভাই, কি অবস্থা? বিয়ের পর দিনকাল কেমন যাচ্ছে? জি ভালো। ভালো না ছাই? সব কিছুর মধ্যেই দখলদারি। ভাবিকে দেখতে কিন্তু খুব মিষ্টি, চেহারায় একটা মায়া আছে। তা খরচের দিক দিয়ে ঠিকঠাক তো, নাকি আমার আর ডি স্যারের বউয়ের মতো? হা হা হা। মাত্র 2 সপ্তাহের মতো হলো কিভাবে বলবো? জানতে চাই না কিরকম? আরে স্বভাব দেখলেই বোঝা যায়। শফিক ভাই, আমি আপনার মতো এতটা অভিজ্ঞ হয়ে উঠতে পারিনি। ঠিক মতো কথাই তো বলি না। একটা কথা বলবো? যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলুন। ভাবিকে দেখে উশৃঙ্খল মনে হয় নাই। শান্ত স্বভাবের মনে হচ্ছে। যার চাওয়া পাওয়া কম। জি। কি জানি, হবে হয়তো। শফিকের কথাগুলো আসিফের মনে গেঁথে গেল। তিশা আসলেই শান্ত স্বভাবের মেয়ে। আসিফের কাজগুলো জোর করে করা ছাড়া আর কোনো অবাধ্যতা তো তার মধ্যে লক্ষ্য করা যায়নি। এমনি সংসার সংসার খেলার ছলে চলে যায় মাস দুই। আসিফ আর তিশা এক ঘরে থাকলেও থাকে অপরিচিত মানুষের মতো। খুব প্রয়োজন না পড়লে তারা তেমন কোন কথা বলে না। সকালে ব্যাংকে যাবার জন্য ডেকে তোলে, কাপড় এগিয়ে দেয়। রান্না করে দুপুরে খাবার তৈরি করে টিফিন বাক্স দিয়ে দেয়। সাথে আরো একটা জিনিস দেয় যা কখনোই আসিফ লক্ষ্য করে না। এসবের বিনিময়ে বের হবার সময় তিশার দিকে হাসি মুখ করে তাকায়ও না। রাস্তায় যতক্ষণ আসিফকে দেখা যায় তিশা তাকিয়ে থাকে, এই বুঝি আসিফ হাসি মাখা মুখ করে তার দিকে তাকাবে, কিন্তু হয় না তিশার ইচ্ছে পূরণ। গাড়ি মোড় ঘুরে অদৃশ্য হয়ে যায়, আসিফ ফিরে দেখে না। তিশা মলিন মুখ নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। সারাদিন আসিফের অপেক্ষা করে, ফোনের অপেক্ষা করে। আসিফ কখনো ফোনও করে না। তিশা অপেক্ষা করে আসিফ কখন ফিরবে। কথা না বলে না বলুক, ভালো ব্যবহার না করুক, ও আশেপাশে থাকলে ওর মুখটা তো দেখা যায়। আর সেটাই তিশার আপাতত একমাত্র সুখ। তিশার সাথে এমন হচ্ছে তা কোনো ক্রমেই মাকে জানতে দেয় না তিশা। জানলে মা বড় দুঃখ পাবে। একদিন দুপুরে খাবার সময় তিশার জীবনে ব্যতিক্রম কিছু ঘটে যায়। সহকর্মীরা সবাই একসাথে দুপুরের খাবার খাচ্ছে, আসিফও বসলো। টিফিন ব্যাগ খুলতেই খাবারের ঘ্রাণে সবাই মুগ্ধ। বাহ, দারুণ গন্ধ তো। কি পাঠিয়েছে আপনার মিসেস? খাবারের নাম বলার আগেই সবাই একটু করে চেখে দেখে। বাহ,
এত স্বাদের খাবার বহুদিন ধরে খাই না। কি বলেন সবাই? সবাই শফিকের সাথে তাল মিলিয়ে হ্যাঁ বলে টিফিন বাক্স নিয়ে এক প্রকার টানাটানি করতে গিয়ে টিফিন বাক্স থেকে ছোট একটা কাগজের টুকরো বেরিয়ে আসে। সবাই একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কি ওটা? প্রেমপত্র নাকি? সবাই হেসে ওঠে, আসিফও প্রস্তুত হয়। কি লেখা পড়ুন তো, শফিক ভাই। অন্য এক সহকর্মী বলে। আসিফ ভাবনায় পড়ে যায়, না জানি কি লিখেছে। লজ্জা করতে থাকে ওর। মেয়েটাকে বলেছে যেন ওর কোন কিছু নিয়ে বাড়াবাড়ি না করে, তবুও না। খুবই বিরক্ত লাগছে আসিফের। শফিক কার্ডটা নিয়ে পড়ল বেশ জোর গলায়। কাগজে লেখা ছিল, খাবার কেমন হলো জানাবেন। সবাই হেসে ওঠে, তবে হাসিটা ঠাট্টার নয়, একটা আনন্দের হাসি। শফিক বলে ওঠে, আর যাই হোক আমার স্ত্রীর মতো নয়। সে তো খাবার রান্না করে বলে খেয়ে উদ্ধার করো। তার রান্নাও এমন স্বাদের নয়, ওই উদ্ধার করার মতোই। আসিফ ভাই, কি হলো? ভাবিকে জানান খাবারটা অসাধারণ হয়েছে। আরে সমস্যা নেই, আমি পরে জানিয়ে দেব। এটা হবে না, আমরা সবাই খেয়েছি। আমরাও ভাবিকে ধন্যবাদ দিব। সবার জোরাজুরিতে আসিফ তিশাকে ফোন করে। প্রতিদিনের মতো আজও তিশা দুপুরের খাবার আগে আসিফের ফোনের অপেক্ষা করছিল। ফোন যে আসবে সে ভাবেনি। ফোন এলো, বিয়ের পর প্রথমবার আসিফের ফোন পেল তিশা। ফোন ধরে দুজনেই চুপ। তিশা কথা শোনার অপেক্ষায়, আর আসিফ কি বলবে সেই ভাবনায়। অনিচ্ছা সত্ত্বেও আসিফকে কথা বলতেই হবে। সবাই তার ঘাড়ের উপর দাঁড়িয়ে আছে। কথা না বলে যাবে কোথায়? তিশা, জি বলছি। তিশার মনের মধ্যে একটা উত্তেজনা, কি বলবে আসিফ? আজকের খাবারটা খুব ভালো হয়েছে, ধন্যবাদ। তিশার আনন্দ আর ধরে না। ফোনের ওপার থেকে সবাই মিলে তিশাকে ধন্যবাদ জানায়। সবার সাথে কথা বলে তিশারও খুব ভালো লাগে। আসিফ আর কথা বলে না, ফোন রেখে দেয়। রাতে একটু দেরি করে আসিফ বাড়ি ফেরে। তিশা ওর জন্য অপেক্ষা করছে। আসিফকে খেতে দেয়। তুমি জেগে আছো এখনো? আপনার ফিরতে দেরি দেখে আমি জেগে আছি। বাকি সবাই খেয়েছে? হ্যাঁ। তিশা মনে মনে ভাবছে, এই বুঝি আসিফ জিজ্ঞেস করবে তুমি খেয়েছো? কিন্তু না, আসিফ জিজ্ঞেস করে না। তিশা খুব কষ্ট পায় কিন্তু বলতে পারে না। আচ্ছা, আমি হাত মুখ ধুয়ে আসি। জি। খাবার সময় তিশা জিজ্ঞেস করে, বাকি দিনের খাবার কি ভালো ছিল না? মানে? কোন খাবার? দুপুরের খাবার। হঠাৎ এই কথা? আপনি আজ ফোন দিলেন, অন্য কোন দিন কি কাগজ পাননি? চিরকুটের ব্যাপারে ভুলেই গিয়েছিল সে। তিশা বলাতে রাগ আবার মাথায় চড়ে গেল। তার মানে প্রতিদিন টিফিন বাক্সের সাথে তুমি আমাকে কাগজ দিতে? জি। লজ্জা পেয়ে তিশা প্রত্যুত্তর করল। রেগে গিয়ে আসিফ বলল, আর কখনো দেবে না? জি। তার চোখে মুখে প্রশ্ন। সে ঠিক শুনল তো? আসিফ থেকে নিশ্চিত করার জন্য বিরক্তি মেখে আবার বলল, শুনুনি, আর কখনো দেবে না। এইসব উদ্ভট ন্যাকামি কায়দা আমার একদম ভালো লাগে না। বলেছি না, স্ত্রী হিসেবে মানি না। তাহলে এই কাজ করার মানে কি? অধিকার চাও, মনে জায়গা চাও? ভুলে যাও। তিশা যেন লজ্জায় অপমানে মরে যাচ্ছে। এর চেয়ে দুটো চড় খেলেও মনে হয় কম কষ্ট হতো। দৃষ্টি নিচু করেই বলল, আর কখনো দেব না। মনে থাকে যেন। জি, আর ভুলবো না। আসিফ লক্ষ্য করল না, তিশার চোখের কোণে নোনা জল চিকচিক করছে। গড়িয়ে পড়ার আগেই তিশা আঁচল দিয়ে মুছে ফেলে। আজ রাতে তিশা সোফায় ঘুমায় না। পার্টি বিছিয়ে মেঝেতে বিছানা করে। আসিফ অবাক। এতদিন সোফায় এক পার্টিতে? কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করেই বসল, কি হলো? মেঝেতে বিছানা করছো কেন? সোফায় আর ঘুমাতে পারছি না। পিঠ ঘাড় ব্যথা হয়ে গেছে, তাই মেঝেতে বিছানা করছি। খাটে ঘুমালেই পারো। যার মনে জায়গা নেই তার খাটে জায়গা নিয়ে কি হবে?
আসিফের এতটা অপমান বোধ জীবনে হয়নি যতটা তিশার কথায় আজ হয়েছে। সত্যি তো তার মনে তো তিশার জন্য কোন জায়গা নেই। তিশা তো ভুল কিচ্ছু বলেনি। চার দেয়ালে ছোট্ট একটা ঘরে দুটো পৃথিবী, কি আশ্চর্য। সে কি মেয়েটাকে ঠকাচ্ছে? এই দিনের স্বপ্নে কি দেখেছিল তিশা? প্রশ্ন অনেক কিন্তু উত্তর পাবে কোথায়? তাই প্রশ্নগুলোকে মনের মধ্যেই চাপা দিয়ে রেখে তিশা মায়ের সেবা যত্ন আর আসিফের বাড়ি ফিরে আসার অপেক্ষার দিনগুলো কাটতে থাকে তিশার। এমনই একদিন সকালে আসিফ ব্যাংকে যাবার জন্য বের হচ্ছিল। তিশা ওর পেছনে পেছনে যাচ্ছে রোজকার মতোই। আসিফ খেয়াল করলো কি নাকি জানে, গাড়িতে উঠবে এমন সময় আসিফ আবার ফিরে এলো। তিশা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আসিফের হাসি মুখ নিয়ে তার দিকে আসছে। বিয়ের পর আজ প্রথম সে তার স্বামীকে হাসতে দেখছে। তিশার হৃদস্পন্দন বাড়ছে, চোখ ছলছল করছিল। আসিফ শুধু কাছেই আসে না, ওর কপালে একটা চুমু এঁকে দেয়। গালে হাত রেখে আস্তে করে বলে, বেশি আবেগী হবার দরকার নেই। পিছনে না তাকিয়ে শোন, মা পিছনে দাঁড়িয়ে আছে। আমি গাড়ির জানালায় মাকে দেখতে পেয়ে ফিরে এলাম। মুখ গোমড়া করা বন্ধ করে একটু হাসো। আমার মনে হয় মা আমাদের সন্দেহ করে তাই দেখতে এসেছে। তিশার আনন্দ অশ্রু তখন দুঃখের বৃষ্টিতে বদলে গেল। তবে কি আসিফ তাকে কখনোই ভালোবাসবে না? দিন দিন তিশার কষ্ট যেন বেড়েই চলেছে। তিশাকে বুঝিয়ে আসিফ চলে যায়। তিশা চোখ মুছে ভিতরে চলে আসে। তাদের মধ্যকার ভালোবাসা দেখে মা ভীষণ খুশি। কিন্তু মা তো জানে না যে তাদের মধ্যে কি চলছে। তিশা শাশুড়ির কাছে থেকে চোখের জল লুকিয়ে ফেলে, কিন্তু নিজের মন দিয়ে আর কতকাল বুঝাবে? লোকটা যে তাকে ভালোই বাসে না। একতরফা ভালোবাসা এক জিনিস, তা বাসায় যায় কিন্তু অভ্যাসের মানুষরা আমাকে ভালোবাসে না এই কথা জানার পরও তার অপেক্ষা করে যাওয়া যে কি যন্ত্রণার তা প্রকাশ করার কোন মাধ্যম হয়তো এখনো অনাবিষ্কৃত। বুকটা চিরে কান্নাগুলো বেরিয়ে আসতে চায়। কাউকে জড়িয়ে ধরে হেঁচকি তুলে খুব কাঁদতে ইচ্ছা করে। চোখের জলে আঁচল ভারী করে কেটে গেল 6 মাস। সময়টা তখন বর্ষাকাল। আকাশে মেঘ জমে ভারী হয়ে তা বৃষ্টি হয়ে ঝরে পড়ে, কিন্তু তিশার মনের কষ্ট দিন দিন ভারিত হচ্ছে, কিন্তু ঝরে যাওয়ার নাম নেই। এমনই একদিনে নাসিমা ফোন করে সবার খোঁজ নিচ্ছিল। তিশার সাথে অনেকক্ষণ কথা হয়। কেমন আছো তিশা? ভালো বুবু। আপনি, দুলাভাই কেমন আছেন? ভালো। সব ঠিকঠাক চলছে তো? জি বুবু, রান্না, খাওয়া, মায়ের দেখাশোনা, আপনার ভাইয়ের প্রতীক্ষা, ঘুম সবই ঠিক আছে। সব যে ঠিক নেই তা তিশার কণ্ঠে হতাশার সুর শুনে বুঝল নাসিমা। বাদরটার কি খবর? যেমন রেখে গিয়েছিলেন। 6 মাস হয়ে গেছে। এর মধ্যে কোন পরিবর্তন নেই? আপনার কাছে তো লুকাবার কিছু নেই বুবু। আমার কপালে হয়তো আপনার ভাইয়ের ভালোবাসা নেই, তাই এমন হচ্ছে। কেঁদে ফেলে তিশা। নাসিমা ছাড়া কে নেই যে কিনা ওদের সম্পর্কে জানে? আর কেউ নেই যার কাছে তিশা মন খুলে কাঁদতে পারে। তুমি কেঁদো না। কি যে বলবো? আমরা মনে হয় তোমার জীবনটা নষ্ট করে দিলাম। না বুবু, আমার জীবন নয়, আপনার ভাইয়ের জীবন। মানে? আমার উপস্থিতি আপনার ভাইকে কষ্ট দেয় তা তো আমি বুঝি। আমার কারণে উনি কষ্ট পাচ্ছেন, বুঝতে পারছি। যাকে মানতে পারছে না সেই মানুষ তার আশেপাশে বিচরণ করেছে, এক ঘরে থাকছে। এটা তার জন্য কষ্টের। আমার তো অভ্যাস আছে, তার তো নেই। মানে কি? চাচা চাচি সংসারে কষ্ট করেছো বলে এখনো কষ্ট করতে হবে? তুমি নিজের অধিকার আদায় করে নাও। বুবু, ভালোবাসা কি আদায় করা যায়? এটা কি সহায় সম্পত্তি যে আমি আদায় করে নেব? নাসিমা চুপ। এর উত্তর কিভাবে দেবে সে? সত্যি তো, ভালোবাসা তো আদায় করা যায় না। এভাবেই শ্রাবণের অন্ধকার আকাশের মতো তিশার মনের অবস্থা মেঘাচ্ছন্ন। নিজের অবস্থা অনেক কষ্টে সে লুকিয়ে রাখছে সবার থেকে। জানে না কতদিন বাড়বে। আজ আসিফ একটু তাড়াতাড়ি বাড়ি ফেরাতে সবাই একসাথে খেতে বসেছে। আসিফের মা নুরুকে উদ্দেশ্য করে বলল, মা, নুরু। নুরু, যে চাচি। মা, একজন লোক ঠিক করে পুকুরটা পরিষ্কার করতে পারবি বাবা? নুরু,
করতে পারুন চাচি, কিন্তু লোক পাওয়াই তো মুশকিল। আসিফ, লোক লাগবে কেন? আমাকে দিয়ে হবে না? নুরু, হইব না কেন? পুকুর সাফ করা কি এমন কঠিন কাম? মা, তুই চুপ কর। কি এমন কঠিন? আসিফ, তোর সামান্যতেই ঠান্ডা লাগে, শরীর খারাপ হয়, জ্বর আসে। তোর পুকুরে নামার দরকার নেই, তুই বাদ দে। আসিফ, মা, কিছুই হবে না, আমরা দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। নুরু ভাই, আমরা আগামী শুক্রবার পুকুর পরিষ্কার অভিযানে নামবো, কেমন? নুরু, যে, আচ্ছা। হাসির মা, চাচি, কালকে সকালে কিন্তু আমি বাড়িতে থাকতে পারবো না। মা, কেন রে? কি হয়েছে? হাসির মা, হাসির জ্বর হয়েছে তো, ডাক্তারের কাছে নিয়ে যাবো। মা, যাই করিস শুক্রবার কিন্তু থাকতেই হবে, ওদের যদি কোন সাহায্য লাগে। হাসির মা, আপনি চিন্তা কইরে না, আমি দুপুরেই আইসা পড়ুম। তিশার তো সমস্যা হয়ে গেল। সে হাসির মাকে ভিতরে নিয়ে গেল। কি হয়েছে ভাবি? তুমি কালকে থাকবে না, আমাকে শাড়ি পরাবে কে? হাসির মা চোখ ছানাটা করে মাথায় হাত দিয়ে বলল, ওরে বাবা রে, ভাবি, 6 মাস ধইরা সকালে তো আমার ওই কাম, শাড়ি ফিনদানি। আচ্ছা, মায়ে মানুষের 6 মাস লাগে শাড়ি ফিনতে শিখতে? আমি কখনো ভালো করে দেখিনি তুমি কিভাবে পড়াও, আর তুমি কি আগে বলেছো যে তুমি কাল আসবে না? অসুখী আমনে কইছিল যে হাসির মালো আমি অমুক দিন আমু। তিশা হতভম্ব, তাই তো অসুখী বলে কয় আসে। ভাবি, কষ্ট কইরা কাইল শাড়িটা ফিন্দা লইয়েন। তিশার বলের কিছুই রইল না। সকালে ঘুম থেকে উঠে অনেক ভেবে চিনতে নাসিমাকে ফোন করলো। বুবু, শাড়ি কিভাবে পরে? হ্যাঁ, সাত সকালবেলা তুমি এই জানতে আমাকে ফোন দিয়েছো? হাসির মার কাছ থেকে কিছু শিখুনি? বুবু, আর লজ্জা দেবে না, বলে দিন না। বলে দিলে পড়তে পারবে? হ্যাঁ, পারবো। আপনি বলুন। নাসিমা বলতে থাকলো, তিশা প্যাচ দিতে থাকলো। তবে তিশার একটু অদ্ভুত লাগছে। নাসিমা বা হাসির মা পড়ালে তো আঁচল বা পাশে থেকে, এখন ডান হাতে কিভাবে হলো? পড়েছ? হ্যাঁ, বুবু। হেঁটে দেখো ঠিক আছে কিনা। হাঁটার জন্য পা বাড়াতেই পড়ে যায় তিশা। শব্দ শুনে আসিফের ঘুম ভেঙে যায়। কি হলো? পড়ে গেছি, বুবু। আসিফকে ফোনটা দাও। তিশা আসিফকে ফোনটা দেয়। আসিফ বলে, এটা কোন ধরনের শাড়ি পরা? বুবু আপনার সাথে কথা বলবে। হ্যাঁ বুবু, বল। কি রে, তোর বউ শাড়ি পরতে শেখেনি এখনো? আমি কি জানি? আশ্চর্য, 6 মাস ধরে সংসার করছিস, আর কিছুই জানিস না? এটা বলার জন্যই কি ফোন করেছিস? না, তিশাকে শাড়িটা পরিয়ে দে। হাসির মা বাড়িতে নেই, এর মায়ের খাওয়ার সময় হয়ে এসেছে। ওকে শাড়ি পরা যাতে ঘর থেকে বের হতে পারে। তোদের জ্বালায় বাঁচলাম না, মারাও তো যাসনি। রাখছি। তিশার দিকে রাগের দৃষ্টিতে তাকায় আসিফ। ওকে ডেকে, এখানে আসো। কেন? তোমাকে দু চোখ ভরে দেখি, যত সব নেকামি। শাড়ি নিয়ে এসো। জি। ধমকের গলায় বলল আসিফ। চোখ দিয়ে পানি ঝরছে তিশার। আসিফের দিন দিন এমন কটাক্ষ করার কথা তিশার আর ভালো লাগে না। আসিফ তিশাকে শাড়ি পরাতে থাকে। আজ তিশা আবার আসিফের ছোঁয়া পায়। তিশার শরীরে একটা শিহরণ জাগে। মেরুদণ্ডে একটা শীতল প্রবাহ বয়ে যায়। তবে কি আসিফেরও এমন অনুভূতি হচ্ছে? আসিফের মনের কথা তো তিশা জানে না। তিশার ভেজা চুল, লজ্জা পেয়ে নিচু হয়ে থাকা দুটি চোখ, গলার তীরটা আসিফকে বারবার বলছে, শাড়ি পরানোর ছলে আমাকে ছুঁয়ে দাও, বুকে টেনে নাও। স্তব্ধ হয়ে যায় আসিফ, মন দিয়ে চুপ করিয়ে দেয়। অনুভূতি দৌড়ে পালায়, কারণ তিশার প্রতি তার কোনো সহানুভূতি নেই। তিশাকে সে এখনো কাটাই ভাবছে, যা তার মাকে সুস্থ করার জন্য গলা পড়তে হয়েছে।
চাইলেই সে তিশাকে ছুঁয়ে দিতে পারে না। 6 মাসে আজ প্রথমবার আপনার মস্ত তিশাকে ভালো করে দেখেছে সে। তার মনে কিছু প্রশ্ন উকি দিচ্ছে। এতদিন সে কেন তিশাকে ভালো করে দেখেনি? তিশাকে কি রোজ এতটাই সুন্দর দেখায়? ওর চোখের মায়া কি এমনই ছিল যে দিন ওকে প্রথম দেখতে গিয়েছিলাম? আসিফ আবার নিজের বৈশিষ্ট্যে ফিরে এলো। এত খেয়াল করে দেখার কি আছে? আমি তো ওকে স্ত্রী হিসেবে মানি না। দিনগুলো এভাবেই যাচ্ছিল। শুক্রবার সকালে তিশা আসিফকে ঘুম থেকে তুলে দেয়। শুনছেন, নুরু ভাই আপনাকে ডাকছে। কেন? আজ তো আপনাদের পুকুর পরিষ্কার করার কথা। আচ্ছা, গিয়ে বলো নাস্তার পর পুকুরে নামাবো। নাস্তা করার সময় মা আসলো। আসিফ, আকাশের অবস্থা ভালো না। তোর পুকুরে নামার দরকার নেই। বৃষ্টি হতে পারে। আচ্ছা মা, বৃষ্টি হলে নামবো না। কথা বললে শুনিস। তুই না নামলে কি পুকুর পরিষ্কার হবে না? মা, তুমি শুধুই চিন্তা করছো। যা মনে চায় কর। আমার কথা তো কারো ভালোই লাগে না। ঘর থেকে মা বের হবে এমন সময় বৃষ্টি শুরু হলো। খুব রাগী দৃষ্টিতে আসিফের দিকে তাকায়। তিশা বলল, শুনুন, মা যা বলছে মেনে নিন না। বড়দের কথা মান্য করাই ছোটদের জন্য ভালো। তোমাকে কিছু জিজ্ঞেস করেছি? মার কথা মান্য করিয়ে এই অবস্থা। আমাকে জ্ঞান দেবে না। আর নিজের সীমানা অতিক্রম করার চেষ্টা করো না। মায়ের বউ হয়ে থাকো, আমার স্ত্রী হবার দরকার নেই। বাড়িতে একটা জন্তু কয়েকদিন থাকলে তার প্রতি মায়া জন্মায়। তিশা তো মানুষ, ওর প্রতি আসিফের মায়া জন্মায় না? ওর ব্যবহারে কষ্ট ছাড়া কিছুই পায় না তিশা। তবুও সে একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায় বুক বেঁধে রাখে। বৃষ্টি শেষ হলো দুপুরে। বৃষ্টি শেষ হওয়ায় নুরু মাঠে গেছে গরু বাঁধতে। বেঁধে দিয়ে আসবে। নুরু না আসা পর্যন্ত পুকুরে নামবে না আসিফ। নুরু আসতে আসতে 3টে বেজে গেল। কি নুরু ভাই, এত দেরি করলে কেন? আর কইয়েন না, গরু একটা বান্ধাছি আর একটা দড়ি আলগা পাইয়ে দৌড় দিল। ভালো তো বেশি দূর যায় নাই, তাই দেরি হইল। আচ্ছা, চল যাই। চলেন। দুজন মিলে পুকুরের অর্ধেক পরিষ্কার করতে বৃষ্টি শুরু হলো। কি যন্ত্রণা! তিশাকে ডেকে পাঠায় আসিফের মা। মা, ডেকেছিলেন? হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেল। ছেলেটা তো আমার কোনো কথাই শুনে না। তুই ওকে এখনই পুকুর থেকে উঠতে বল। অসুস্থ না হয়ে পড়ে। যা, যা। জি, যাচ্ছি। তিশা পুকুর পাড়ে যায় আসিফকে পানি থেকে উঠতে বলে। উঠে আসুন। মা চিন্তা করছে। তুমি যাও, কাজ শেষ হলে আসবো। কিন্তু মা তো যা বলেছি শুনতে পানি। যাও এখান থেকে। তিশা ঘরে ফিরে আসে আসিফের জন্য কাপড় বের করে, সেই কাপড় না বদলালে যদি ঠান্ডা লাগে। মা বলেছে অনেক তাড়াতাড়ি ওনার ঠান্ডা লেগে যায়, অসুস্থ হয়ে পড়ে। তিশা ঘরে ফেরার আধা ঘন্টা পর আসিফ ঘরে ফেরে। তিশা ওকে গোসল করতে বলে। গোসল সেরে কাপড় বদলে নিন, ভালো লাগবে। 1 কাপ চা দেবে, খুব ঠান্ডা লাগছে। জি, আমি আনছি। তিশা চা আনতে চলে যায়। ফিরে দেখে আসিফ গোসল সেরে শুয়ে আছে। ভালো করে মাথাটা মুছে নি। তিশা বেশ কয়েকবার ডাকে কিন্তু আসিফ উঠে না। তিশা ভাবে হয়তো খুব ক্লান্ত, তাই বিভোরে ঘুমাচ্ছে। তিশা ওর চুলগুলো ভালো করে মুছে দেয়। আসিফের সারা শব্দ নেই। ভাবে জ্বর আসলো না তো। গায়ে হাত দেয়। না, শরীর তো ঠান্ডাই। তিশা বুঝতে পারেনি যে শরীর শুধু ঠান্ডাই নয়, স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা। তিশা রাতে খাবারের আয়োজন করতে চলে যায়। ওর শাশুড়ি জিজ্ঞেস করে, আসিফ কোথায়? ঘুমাচ্ছে। এই ভর সন্ধ্যায় ঘুম? পরিশ্রম বেশি হয়েছে তো, তাই বোধ হয়। জ্বর আসেনি তো? দেখেছিলি? হ্যাঁ মা, সন্ধ্যায় দেখেছি। ঠান্ডাই তো। বেশি ঠান্ডা না তো? তা তো বুঝিনি। আচ্ছা, আমি দেখছি। মা গিয়ে আসিফকে ডাকে। কি রে আসিফ, ওঠ। হ্যাঁ মা। শরীর খারাপ করেছে?
না মা, মাথা ব্যথা করছে আর ঠান্ডা লাগছে। কেন? এখন কেন? আমার কথা তো শুনলি না। মা, গায়ে কিছু দিয়ে দাও, শীত লাগছে। কাঁথা কম্বল কিছুই তো বের করে নেই। তিশাকে বলছি, ও বের করে দেবে। আসিফের মা গিয়ে তিশাকে পাঠায়। তিশা আসে। আপনার কি খুব ঠান্ডা লাগছে? কম্বল দেব? দাও। রাতে খাবে না? আমি কি খাবার ধরে নিয়ে আসবো? হ্যাঁ, উঠতে ইচ্ছে করছে না। ঠিক আছে। তিশা সবাইকে খাবার দিয়ে আসিফের খাবার ধরে নিয়ে আসে। আসিফকে ডেকে তোলে। আপনি নিজে খেতে পারবেন? হ্যাঁ। উঠুন তাহলে। আসিফ চেষ্টা করে কিন্তু বসে থাকতে পারে না। আরে, আপনি তো বসতেই পারছেন না। আচ্ছা, শুয়ে থাকুন, আমি খাইয়ে দিচ্ছি। অনিচ্ছা থাকা সত্ত্বেও আসিফকে তিশার হাতে খেতে হয়। খাওয়া শেষে আসিফ তিশাকে জানায় তার অনেক ঠান্ডা লাগছে। তিশাওকে একটু অপেক্ষা করতে বলে বেরিয়ে যায়। আসিফ ভাবছে, যাকে এই 1.5 বছর ধরে শুধু অবহেলা করেছে সে আজ বিনা কোন প্রশ্নেই তাকে সেবা দিয়ে যাচ্ছে। একজনের প্রতি কতটা ভালোবাসা, মায়া থাকলে তার হাজার অবজ্ঞা সত্ত্বেও তার যত্ন করে যায়, ভালোবাসা যায়। আসিফ ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পরে তিশা গরম তেল নিয়ে ফিরে আসে। বাহিরে মেঘ ডাকছে। যে কোনো সময় আবার বৃষ্টি হবে মনে হয়। তিশা দেখে আসিফ ফুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। তিশা একটা কাঁথা ওর গায়ে দিয়ে দেয় আর হাতে পায়ের তালুতে তেল মালিশ করে। তিশা আসিফকে ডাকে, শুনছেন? হু। একটু তেল আপনার বুকে পিঠে দিয়ে দিই, তাহলে ঠান্ডা লাগবে না। আপনি কি শার্টটা খুলবেন? আসিফ চোখ খুলল না, মুখে কিছু বলল না। শুধু অস্পষ্ট একটা শব্দ হলো, হু। তিশা আরো কয়েকবার একই প্রশ্ন জিজ্ঞেস করে। আসিফও ছাড়া আর কিছুই বলল না। তিশা আসিফের অনুমতির আশায় না থেকে নিজেই আসিফের বুকে পিঠে তেল দিয়ে দেয়। এরপর মাথায় তেল দিয়ে হাত বুলাতে থাকে। তিশা খুব বুঝতে পারছে যে অচেতন অবস্থা বলে সে আসিফের এত কাছে, চেতনায় থাকলে আসিফের তাকে কাছেই ঘেঁষতে দিত না। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তিশা খাটের সাথে হেলান দিয়ে আসিফের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। হঠাৎ আসিফ পড়ে ওঠে। তিশা জিজ্ঞেস করে, কোন অসুবিধা হচ্ছে? কিছু চাই আপনার? আসিফ চোখ খুলছে না। ওর হাত পা একটু একটু কাঁপছে। এরপর যা হলো তার জন্য তিশা প্রস্তুত ছিল না। আসিফ তিশাকে কাছে টেনে নিল, বুকে জড়িয়ে নিল। তিশা অবাক হচ্ছে। কি কি করছেন আপনি? আ আপনার কিছু দরকার? হ্যাঁ। আসিফের এখন উষ্ণতা দরকার, কিন্তু মুখে বলার অবস্থায় নেই আসিফ। তিশা আসিফের বাহুডোর থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করলো কিন্তু সফল হলো না। জোরজুরি করতে গিয়ে গলায় ও পিঠে কিছু আঁচড়ও তাকে সহ্য করতে হলো। কিন্তু সে আসিফকে আঘাত করতে পারল না। অচেতন অবস্থাতেই হোক আসিফের বুকে আরশে স্থান পেয়েছে। আসিফ তিশার আঁচড়টা সরিয়ে দেয়। তিশা দুটা নেয়। আসিফকে বাধা দেবে নাকি যা হচ্ছে হতে দেবে? তিশা বাধা দেয় না। ভাবনার অন্ধ হয়, সে সারা রাত বুকের উষ্ণতায় আগলে রাখে। সকালে একটু তাড়াতাড়ি আসিফের ঘুম ভাঙে। বুকের উপর ভারী কিছু অনুভব করে চোখ মেলে তাকাতেই দেখে তিশা তার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। কি হয়েছে না হয়েছে কিছুই মনে নেই। তিশাকে দেখে রেগে আগুন হয়ে যায় আসিফ। কোন কিছু না ভেবেই ঘুমন্ত তিশাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিশা কিছু বুঝে ওঠার আগেই খাটের পাশে থাকা টেবিলের সাথে লেগে তিশার কপাল কেটে যায়। মেয়েটাকে ও বলার সুযোগ না দিয়ে বলে, তুমি এত নীচ, আমার অসুস্থতার সুযোগ নিয়ে কাছে আসার চেষ্টা করছো? আমি তো চুপ। আমি ভেবেছিলাম তুমি সহজ সরল কিন্তু ভুল। তুমি সুযোগ সন্ধানী। কি ভেবেছো এভাবে কৌশলে নিজের অধিকার আদায় করবে? আমার কথা শুনুন। কিছু শুনতে চাই না। চলে যাও আমার সামনে থেকে। কপাল বেয়ে রক্ত পড়ে গাল, চিবুক রাঙা হয়ে যাচ্ছে। তিশা শাড়িতে টান দেয়। শাড়ির অর্ধেকটা আসিফের হাতের সাথে পেঁচিয়ে আছে। শাড়িটা নেওয়ার সময় আসিফ ওর গলায় নখের আঁচল দেখে তিশা চলে যায়।
আঁচড়গুলো কিভাবে লাগলো তা নিয়ে চিন্তা করার মতো মন মানসিকতা আসিফের নেই। এর কপালে দেয়া কতটার জন্য সে মোটেও অনুতপ্ত নয়। আসিফ আবার শুয়ে পড়ে। যদিও তার শরীর অনেকটাই সুস্থ লাগছে, তবুও উঠতে ইচ্ছে করছে না। খানিক পর হাসির মা আসে তিশাকে শাড়ি পরাতে। হায় হায় ভাবি, কপাল কাটলেন কেমনে? রাতে ভালো ঘুম হয়নি তো বিছানা থেকে উঠতে গিয়ে পড়ে গেছি। ওষুধ লাগাইছেন? না, ঠিক হয়ে যাবে। ওষুধ লাগবে না। কন কি? লাগবো না কেন? তুমি শাড়ি পরাও, বাজে কথা বলো না। আর আজ থেকে আমাকে বলে বলে দেবে, আমি নিজে পড়ার চেষ্টা করব। ঠিক আছে? যে হাসির মা কিছু বুঝতে পারল না। হঠাৎ কি হয়েছে? তিশার পিঠে আর গলার আঁচড়গুলো লক্ষ্য করল সে। ভাবি, আপনার পিঠে আর গলায় কি হয়েছে? খামচির দাগ মনে হয়? না, মাচার সাথে লেগে কেটে গেছে মনে হয়। কই, রাইতে তো ভালোই দেখলাম। তুমি চুপ করবে? যা করতে বলেছি করো, কথা বলো না। আচ্ছা, এখন কুচিনি গুজেন, এরপর আঁচলটা ঘুরে এলন। ঠিক আছে, তুমি যাও, আমি আসি। তিশা বের হবার সময় দেখে আসিফ আবার শুয়ে আছে। ডাকলো না, ডাকলে হয়তো আবার কতগুলো কথা শুনতে হবে। আসিফের ভালো লাগছে না। গত রাতে কি হয়েছিল তা চিন্তা করছে। সবই আবছা আবছা মনে পড়ছে, কিছুই পরিষ্কার না। বিছানা ছেড়ে উঠে আসিফ টেবিলের উপর চায়ের কাপ আর তেলের বাটি দেখতে পায়। নিজের হাতে, পায়ে, বুকে তেলের অস্তিত্ব টের পায়। রাতে থেকে তেল মালিশ করে দিয়েছে তিশা, সেটা মনে আছে, কিন্তু তারপর কি হয়েছে? তারপরের কথা কেন মনে পড়ছে না? আচ্ছা, শার্ট কেন খুলেছিল? সে কি নিজে খুলেছে নাকি তিশা? শাড়িটা তিশার পরনে কেন ছিল না? ওটা তার হাতে কিভাবে পেঁচালো? সে কি তিশাকে কাছে টেনেছে নাকি তিশা তার কাছে এসেছিল? অনেক প্রশ্ন আসিফের মাথায়। উত্তর না পাওয়া পর্যন্ত মাথা ব্যথা কমবে না। গোসল সেরে আরো হালকা লাগছে আসিফের, কিন্তু প্রশ্নগুলো মাথায় জটলা বেঁধে আছে। খাবার ঘরে গিয়ে হাসির মাকে খাবার দিতে বলে আসিফ। হাসির মা তিশাকে বলে, ভাবি, ভাইজানরে খাইতে দেন। তোমাকে বলেছে, তুমি দাও। আমি চা করে দিচ্ছি। খাওয়া শেষ হলে চা দিয়ে এসো। যে আর ওনার ঘরে চায়ের কাপ আর একটা তেলের বাটি আছে, নিয়ে এসো। যাইতেছি। খাবার শেষে চা খেয়ে আসিফের মাথা ব্যথা অনেকটা কমে গেল। আসিফ বের হবার সময় তিশার পিঠের আঁচড়গুলো দেখল। সে ভাবছে, আঁচড়গুলো কিভাবে লাগতে পারে? তিশা নিজে তো পিঠে আঁচড় দেবে না। তাহলে আঁচড়গুলো কিসে দিয়েছে? তিশা ওর দিকে তাকায়। কপালের ক্ষতটা বেশ ভালোই বড়। কি অদ্ভুত মেয়ে, এখনো ওষুধ লাগায়নি। সারাদিন আসিফ ভাবতে থাকে গত রাতে কি হয়েছিল। বিকেলের দিকে আসিফের আস্তে আস্তে সব মনে পড়ে। তিশা তো শার্টের বোতাম খুলে দেবার আগে আমাকে জিজ্ঞেস করেছিল, মনে হয় কয়েকবার। তাহলে আমার অসুস্থতার সুযোগে তিশা আমার কাছে আসেনি। অসুস্থ অবস্থায় আমি ওকে কাছে টেনেছি। সব দোষ আমার। এ আমি কি করেছি? আসিফ নিজের চোখে ছোট হয়ে গেল। কত কথা শোনানো সে তিশাকে। নিত বলল, যখন কিনা তিশার কোন দোষী নেই। মেয়েটার জন্য ওষুধ আনা দরকার। কপালের ক্ষতটার জন্য চিন্তা লাগছে। ওটার জন্য অন্তত ওষুধ লাগবেই। আসিফ ওর মায়ের কাছে যায়। মা, আমি একটু বাজারে যাচ্ছি। তোমার কিছু লাগবে? একটু পরে সন্ধ্যা হবে, এখন বাজারে কি কাজ আছে? না, আমার কিছু লাগবে না। তিশার জন্য ওষুধ নিয়ে আসিস। দেখ তো, খাট থেকে নামতে গিয়ে কপাল কেটে ফেলেছে। কেমন বেখেয়ালি মেয়ে। পুরো সংসারটা ওর উপর, ওর কি এত বেখেয়ালি হলে চলে? আশ্চর্য। তিশা মিথ্যে বলেছে কেন? সে চাইলেই তো আসিফের নামে নালিশ করতে পারত। করেনি কেন? তিশাকে বুঝতেই পারছে না আসিফ। রাতে আসিফ বাড়ি ফেরে। ফিরেই তিশাকে খুঁজতে থাকে। তিশা ওর মায়ের ঘরে। আসিফ তিশাকে ডাকে, তিশা, ঘরে এসো তো।
আপনি যান, আমি একটু পরে আসি। না, এক্ষুনি এসো। মা ডাকছে যখন জানা। জি, আসছি। দিশা বাধ্য মেয়ের মতো ঘরে চলে যায়। ঘরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করে, আপনার খাবার দেব? সবার খাওয়া শেষ। আসিফ দরজা বন্ধ করে দেয়। দিশা চমকে যায়। ভাবে, রাতে গেছিলাম বলে মারবে নাকি? আসিফ বলে, আমি খেয়ে এসেছি। আসিফ আগাচ্ছে আর দিশা পিছিয়ে যাচ্ছে। দ দরজা বন্ধ করলেন কেন? বিশ্বাস করুন, আমি আপনার অসুস্থতার সুযোগ নেইনি। আমি তো আপনার মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম। হঠাৎই আপনি আমার হাত ধরে গেছে টানলেন। পড়ে আমাকে। দিশার ঠোঁটে আঙ্গুল লিখে আসিফ বলল, চুপ, আর কিছু বলতে হবে না। সব মনে পড়েছে। আমি খুব খারাপ ব্যবহার করেছি তোমার সাথে, যা আমার একদমই উচিত হয়নি। এখন চুপ করে বসো, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আমাকে দিন না, আমি লাগিয়ে নিচ্ছি। বসতে বলেছি, বসো। ওষুধটা খুব কড়া। ক্ষতস্থানে ছোঁয়াতেই যন্ত্রণা করে উঠল। তিশা সহ্য করতে না পেরে আসিফের হাতটা শক্ত করে চেপে ধরে। আসিফ তিশার দিকে তাকাতেই তিশা হাতটা ছেড়ে দেয়। আসিফ বলে, ভয় পেও না, আর বকা দেব না। আসিফ তিশার গলাতে ওষুধ লাগিয়ে দেয়। একটু ঘুরে বসবে? কেন? আঘাত তো কম দেয়নি। পিঠেও কিছু আঁচড় আছে, ওখানে ওষুধ দিয়ে দেই। পিঠের আঁচড় সরাতে গিয়ে কয়েকটি আঁচড় কোমরেও দেখতে পায় আসিফ। নিজের উপর রাগ হয় ওর। সে কি পশু? কি করেছে সে তিশার সাথে? কত আঘাত দিয়েছি আমি রাতভর। কেন নিজেকে আমার থেকে দূরে রাখুনি? দূরে? দূরে যাবার জন্য তোকে চায় আসা জরুরি। বলেই আঁচল তুলে উঠতে গেল তিশা মেঝেতে বিছানা করতে। নিজেকে খুব ছোট মনে হচ্ছে আসিফের। বিয়ের এতদিন বড় ভালোবাসা তো দূরের কথা, এতটুকুন ভালো ব্যবহারও করতে পারেনি, শুধু খারাপ ব্যবহার করেছে। তিশা কিভাবে সহ্য করেছে এত কিছু? অনুতাপের আগুনে পড়ে যাচ্ছে আসিফ। ক্ষমাই বা চাইবে কিভাবে তিশার কাছে? এমন অবস্থায় তিশাও বুঝতে পারছে না যে কেমন ব্যবহার করা উচিত আসিফের সাথে। আসিফকে খাটে ঘুমাতে বলবে সে সাহসও পাচ্ছে না। তিশা এই অবস্থায় মেঝেতে ঘুমাবে আর সে খাটে, এটা মেনে নেওয়া যায় না। তিশা শুয়ে পড়েছে। আসিফ ওর পাশে গিয়ে শুয়ে পড়ল। তিশা অবাক। এ কি? আপনি এখানে? হ্যাঁ, এখানেই ঘুমাবো। খাটে যান, মেঝেতে কেন ঘুমাবেন? তাহলে তুমিও খাটে চলো, ইতস্তত ভাবে। বলেছি তো। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। মনে জায়গা না দিলে আমার পাশে জায়গা নেবে না, তাই তো? তিশা, আমি না হয় তোমাকে মনে জায়গা দিইনি, কিন্তু তোমার মনে তো আমি প্রথম দিন থেকেই জায়গা পেয়েছিলাম, তাই না? সে কারণেই না হয় আমাকে তোমার পাশে থাকতে দাও, ক্ষমা করে দাও। প্রতি উত্তরে তিশা কি বলবে? কিছুই বুঝতে পারছে না। সারা রাত দুজনেই মেঝেতে ছিল। আসিফ রাতভর ঘুমায়নি। যদি তিশা জেগে যায়, যদি ওর কিছু প্রয়োজন হয়, যদি জ্বর আসে, 7-5 ভেবেই রাতে ঘুমাতে পারেনি সে। সকালে হাসির মা আসে তিশাকে শাড়ি পরাতে। আসিফ দরজা খুলে দেয়। তিশা তখনও ঘুমাচ্ছে। ভাবি উঠে নেই? না, ঘুমাচ্ছে। তাইলে ডাক দেন, শাড়ি নিয়ে যাই। পরে এক কামে লাইগা গেলে সময় পাবো না। তোমাকে ভাবতে হবে না, যাও। আচ্ছা, যাইতেছি। আসিফ তিশার ঘুম ভাঙার অপেক্ষা করে, তার জন্য শাড়ি বের করে। আজ তিশার উঠতে একটু দেরি হয়ে যায়। কত বেলা হয়ে গেল? আমাকে ডাকেননি কেন? ঘুমন্ত অবস্থায় তোমাকে দেখে খুব মায়া হলো, তাই ডাকিনি। আমাকে দেখে আপনার মাও হয়। কোথায় যাচ্ছ? হাসির মাকে দেখতে। তিশা, আজ আমি তোমায় শাড়ি পরিয়ে দিই। আমি শাড়ি পরা শিখতে চাই, যাতে কাউকে বিরক্ত হতে না হয়। কারো হাতে শাড়ি পরতে চাই না, অভিমান করে। তোমার মন খারাপ হওয়াটা যুক্তিসঙ্গত। আসলে হাসির মা একটু ব্যস্ত রান্নার কাজে, তাই আমি। তিশা কিছু বলল না, গোসল করে আসলো।
খুব স্নিগ্ধ লাগছে তিশাকে। গামছায় চুল বাঁধা, কিছু চুল বাইরে বেরিয়ে আছে। মারাত্মক সুন্দর লাগছে ওকে। আসিফের কাছাকাছি যেতে আর একটু কেমন জানি লাগছে। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। যে মানুষটা চোখ তুলেছে দেখেনি সে আজ ছুঁয়ে দিতে যাচ্ছে, আপন করতে ব্যাকুল হয়ে যাচ্ছে। এক রাতে এই মানুষটার এত পরিবর্তন তিশা কেন যেন হজম করতে পারছে না। আসিফ আজ স্বেচ্ছায় তাকে শাড়ি পরাতে চাচ্ছে, শাড়ি পরানোর ছলনায় তাকে কাছে টানতে ইচ্ছে প্রকাশ করছে। তিশা, আমি যদি রোজ তোমাকে শাড়ি পরিয়ে দেই, তুমি পরবে? আসিফ কথা বলতে বলতে তিশার কোমর ধরে তাকে কাছে নিয়ে আসলো। আসিফের উষ্ণ নিঃশ্বাস পড়ছে তিশার গায়ে। তিশার শরীরে শিহরণ লাগছে। তিশা নিজেকে সামলে আসিফের হাত দুটো তার কোমর থেকে সরিয়ে দিয়ে বলল, কি করছেন? ছাড়ুন। আমি জানি আজ পর্যন্ত আমি তোমার সাথে অন্যায় করে এসেছি, কিন্তু আজ তো কোনো অন্যায় করছি না। বলেই আরো কাছে টেনে নিয়ে তিশার গলার তিলটায় ঠোঁট ছুঁয়ে দিল আসিফ। এ কোন অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে তিশা? কেন সব ভুলে আসিফকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তার? কেন মনে হচ্ছে যে শরীরে আগুন ধরে যাচ্ছে? তিশা অনেক কষ্টে কোন মতে নিজেকে সামলে বলল, অফিসে দেরি হয়ে যাবে, গোসল করে তৈরি হয়ে নিন। ঠিক আছে, প্রশ্নের উত্তর তো দিয়ে যাও। কি প্রশ্ন? প্রতিদিন যদি আমি শাড়ি পরিয়ে দেই, পরবে? জানি না। একটু হতাশ হয় আসিফ। বলে, ঠিক আছে, উত্তর নাই দিলে কাপড় তো বের করে দাও। অভ্যাস তো খারাপ করে ফেলেছ। খাওয়া শেষ হলে আসিফকে টিফিন বাক্সটা এগিয়ে দেয়। গাড়ি পর্যন্ত এগিয়ে দেবে না? তিশা কিছু না বলে চুপচাপ আসিফের পিছু নেয়। আসিফ গাড়ি পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। তিশাকে জড়িয়ে ধরে। তিশা অবাক। কি করছেন? ছাড়ুন। বেশি কিছু না। আমার বউটা আমার কাছে যা চাইতো তাই দিচ্ছি। আপনার বউ? আসিফ কিছু না বলেই চলে যায়। 6 মাসের শাস্তি নিশ্চয়ই একদিনই শেষ হবে না। সেই ভেবে কথা না বাড়িয়ে চলে যায়। তিশা নিজের জন্য যেমন জায়গা আসিফের মনে চেয়েছিল, তেমন একটু জায়গা তিশার মনে তার জন্য তৈরি করতে হবে। দুপুরে আসিফ তিশাকে ফোন করে। কি করছো? কিছু না। মা খেয়েছে? হ্যাঁ। তুমি? না। কেন? এমনিতেই। এমনি কেন? আপনি কি এই জানার জন্য ফোন করেছেন? না মানে, যদিও আর টিফিন বাক্সে কোন চিরকুট ছিল না, তবু বলতে ইচ্ছে করছে। কি? খাবার বরাবরের মতোই ভালো ছিল। ধন্যবাদ। আরেকটা কথা বলতে ইচ্ছে করছে, বলবো? হুম। তোমাকে দেখতে ইচ্ছে করছে। সন্ধ্যায় বাড়ি ফিরলে তো দেখতে পাবেনি। কেন? বলতে পারি না। বলতে কেন? আপনি অনেক কিছু করতেও পারেন। আসিফ বুঝতে পারছে যে দিশা ওর পুরনো খারাপ ব্যবহারের কথা বলছে। আচ্ছা, সন্ধ্যায় দেখা হবে। দিশা যদিও মন খারাপ করে আছে, তবুও তার আচরণ, কথাবার্তায় ভদ্রতা, মিশ্রতা রয়েছে। আসিফের সাথে সে আগের স্বরেই কথা বলছে। বিকেলে নাসিমা বেড়াতে আসে। নাসিমা, কেমন আছিস? ভালো মা, তুমি কেমন আছো? ভালো। রিয়াদ কোথায়? ও রাতে আসবে। এমন সময় দিশা আসে। বুবু, কেমন আছেন? ভালো। শুনলেন পড়ে গিয়ে নাকি কপাল কেটে ফেলেছো? হ্যাঁ, অসাবধানতার ফল। তোমরা তো আমাদের বাড়ি গেলে না, তাই আমি চলে আসলাম। এবার আমার বাড়ি যেতেই হবে। খুব ভালো করেছেন। কদিন যাবত আপনার কথা খুব মনে পড়ছিল। হুম, মনের মিল আছে। রাতে আসিফের রিয়াদ বাড়ি ফেরে। সবাই একসাথে খেতে বসে। আজ বারটা পরিপূর্ণ হয়েছে। খাওয়া শেষ করে দিশা নাসিমাকে নিয়ে নিজের ঘরে যায়। কি? তোমাদের কত দূর কি আগাল? ভালোই বুবু। ভালো। লাফিয়ে উঠে নাসিমা, খুশি চোখে মুখে ঝিলিক দিয়ে ওঠে। হ্যাঁ। বকাঝকা থেকে কপাল কাটা পর্যন্ত পৌঁছে গেছে। ভালো না? বলছো কি? ওই গাধাটা তোমার গায়ে হাত তুলেছে? পুরো ব্যাপারটা এমন না। তবে কেমন? কিছু
কিছুদিন আগে এক রাতে তার শরীর অসুস্থ ছিল। সারা রাত খাটে হেলান দিয়ে তার সেবা করলাম। সকালে সে আমাকে এক ধাক্কায় খাট থেকে ফেলে দিল, বলে আমি নাকি তার অসুস্থতার সুযোগ নিয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করছি। ওই রাতের বাকি ঘটনা দিশা বলল না। কিভাবে বলবে? ঘাত। এ কথা কি বলা যায়? গাধাটা এত গাধা না বুবু। পরে অবশ্য ওষুধ কিনে দিয়েছে। দয়া করে আপনি আবার ওনাকে কিছু বলতে যাবেন না। তোমার এই এক কথায় তো মুখ বন্ধ করে দেয়। ওদিকে আসিফ আর রিয়াদের একই বিষয়ে কথা হচ্ছে। এতগুলো মাসে আছে ভিড়তে দেয়নি। এখন বেঁচে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ওর মন বুঝতে পারছি না। সময় তো লাগবেই। এতদিনের অবহেলা সে কি একদিনে বলে যায়? তাই তো দেখছি। তবে তোমার কথা মনে হচ্ছে তুমি ধৈর্য হারিয়ে ফেলছো। না মানে, এবার বুঝতে পারছো তোমার অবহেলা সইতে ওর কেমন লেগেছিল? না দুলা ভাই, ও আমাকে ঠিক অবহেলা করছে না, রাগারাগিও করছে না। ও রাগ করলেও বুঝতাম যে কষ্টটা রাগের মাধ্যমে দূর হচ্ছে, কিন্তু তেমন কিছু না, স্বাভাবিকভাবেই থাকছে। শালাবাবু, এটা চিন্তার বিষয়। ওর মনের কষ্টটা রাগের মাধ্যমে বাহির করতে হবে। ও চাপা স্বভাবের মেয়ে মনে হচ্ছে। আমি চাই ও আমার উপর চিৎকার রাগারাগি করুক, যাতে ওর মনের রাগটা বেরিয়ে যায়। কিন্তু করছে কোথায়? নাসিমা আর রিয়াদ জানায় এবার তারা এসেছে শুধুমাত্র তিশা আর আসিফকে নিয়ে যাবার জন্য। বিয়ের পর ওরা নাসিমার বাসায় যায়নি বলে ওর শ্বশুর বাড়ির লোকজন ওদের পাঠিয়েছে। ঠিক করা হলো বৃহস্পতিবার নাসিমার বাড়ি যাওয়া হবে। তিশা আলমারি গুছাচ্ছিল, পিছন থেকে আসিফ ওর কোমর জড়িয়ে ধরল। তিশা চমকে উঠে বলল, কে? আমি। চমকে গেলে যে? এতদিন হলো তো আমাদের সংসারের। আমি ছাড়া আর কে হবে? এটাকে সংসার মনে হয় আপনারা? এই ছোট্ট ঘরে দুজন অপরিচিত মানুষের মতো থাকছি। তিশা, আপনার হাতের স্পর্শ আমার কাছে অপরিচিত, তাই চমকে উঠেছিলাম, সরি। আমি বুঝতে পারিনি। জি, ঠিক আছে। তিশা মেঝেতে শুয়ে পড়ল। আসিফ কোন কথা না বলেই ওর পাশে শুয়ে পড়ল। তিশা উঠে বসল, একটু বিরক্ত হয়ে বলল, আপনি আবার নিচে শুয়েছেন? হ্যাঁ, কেন সমস্যা? আপনার ঠান্ডা লেগে যাবে, খাটে যান। আসিফ তিশার হাত ধরে একটানে ওকে বুকের কাছে নিয়ে এলো। এক শর্তে যাব। কি শর্ত? তোমাকে খাটে শুতে হবে। আমি যাব না। তাহলে আমিও যাব না। উফ, অযথা জেদ কেন করছেন? তুমিও তো করছো। আচ্ছা, থাকুন শুয়ে, আমার কি। ঠিক আছে। আসিফ চাইলে তিশাকে অধিকার করতে পারে। তার বুকের উত্তাপ তিশার সারা শরীরে ছড়িয়ে দিতে পারে। সেইও জানে যে তিশা তাকে বাধা দেবে না, কিন্তু বাধা না দেয় আর সানন্দে গ্রহণ করার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটুকু আছে তা আসিফ বুঝে বলেই সে অধিকার করতে চায় না তিশাকে। তিশা আসিফের দিকে পাশ ফিরে শুয়ে পড়ল। আসিফ ওর কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে আনলো। ওর চুলে নাক ডুবিয়ে দিল। কেমন যেন মাতাল করা ওর চুলের ঘ্রাণ। তিশা কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। আসিফের স্পর্শ তাকে কেমন জানি পাগল করে দিতে চাইছে। ওর ইচ্ছে করছে সব ভুলে আসিফের বাহুডোরে সে লুকিয়ে থাকুক, কিন্তু বারবার আসিফের অবহেলাগুলো মনে পড়াতে সে পারছে না। কথা মতো বৃহস্পতিবার বিকেলে ওরা চারজন রওনা হলো। পৌঁছাতে রাত হয়ে গেল। তিশা আসিফকে দেখে রিয়াদের বাড়ির সবাই খুব খুশি। রাতে খাওয়া শেষে নাসিমা তিশাকে শোবার ঘর দেখিয়ে দেয়। আসিফ তখনও বাকি সবার সাথে কথা বলছে। নাসিমা তিশাকে বলে, একটা কথা বলবো তিশা? জি বুবু। ও সামান্য হলেও তোমার কাছে এসেছে, তাই না? জি। লাজুক এসে উত্তর দিল তিশা। তাহলে এবার দূরত্ব কমিয়ে একটু কাছে এগিয়ে যাও, আর দূরে সরিয়ে দিও না। নাসিমার কথায় তিশার লজ্জা ভাবটা চলে গেল। এখন তার মুখে একটা হতাশার মতন ভাব। আমি চাই বুবু, কিন্তু না, ওনাকে কাছে টানতে পারছি না দূরে সরাতে। উনি স্বেচ্ছায় আমার কাছে আসলে আমার পুরানো কথা মনে পড়ে আমি কষ্ট পাই। ওনার সাথে মিষ্টি করে কথা বলতে পারি না, আর রাগও করতে পারি না। রাগ তো করতে হবেই। মানে? মানে রাগ না করলে ভিতরের ক্ষোভ
যন্ত্রণা, অভিমান বাহিরে আসবে কি করে? আর অন্তরের ক্ষোভ বাহিরে না এলে ভালোবাসা জায়গা নেবে কি করে? আমি কিছুই বুঝতে পারছি না, বুবু। সব কিছু গোলমেলে লাগছে। ওনার হঠাৎ এমন পরিবর্তন হওয়ার আমি দোটানায় পড়ে গেছি। কিছুদিন আগে যে মানুষটা চোখ তুলে চেয়ে দেখিনি সে আজ। বুবু, আমার ভয় হয়। আবার যদি উনি আগের মতো রুক্ষ, কঠোর হয়ে যান তাহলে আমি কি করব? শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। রিয়াদ আসিফকে ঠিকই একই বিষয় বুঝাচ্ছে। ওর রাগ থেকে বাইরে আনতে হবে। কিভাবে? আরো রাগাও, খোঁচা দিয়ে কথা বলো। একটু জ্বালাও, বিরক্ত কর। এমন অবস্থায় সৃষ্টি করো যাতে ও চিৎকার করে, অতিষ্ঠ হয়, জিনিসপত্র ছুঁড়ে মারে। কেমন বুদ্ধি দিচ্ছেন? মারতে চান নাকি? আরে না, ও মেয়ে তোমাকে মারবে না। এইটুকু ভরসা রাখতে পারো। হাল ছেড়ো না, ভাই। ভালোবাসা দেখাও, না দেখতে চাইলেও দেখাও, বিরক্ত হলেও দেখাও। একটু জোর করো, তবে বেশি নয়। আচ্ছা, দেখি। তিশা আসিফের অপেক্ষা করছিল। নাসিমা চলে গেছে। আসিফ ঘরে ঢুকে সজোরে দরজা লাগায়। তিশার বুকটা কেঁপে ওঠে। আসিফ রিয়াদের নির্দেশ মতো কাজ করতে থাকে। আজ কোথায় ঘুমাবে? ঘরে সোফা নেই, পাটিও নেই। কি করবে আজ? খালি মেঝেতে ঘুমাবে? তিশা জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না। সোজা মেঝেতে গিয়ে শুয়ে পড়ে। আসিফ বিরক্ত হয় কিন্তু প্রকাশ করে না। খালি মেঝেতে ঘুমালে ঠান্ডা লাগবে। তারপর রাত জেগে আমি সেবা করতে পারবো না। না, অনেক হয়েছে। তিশা আর নিজের বিরক্ত রাগ মনের ভিতর দমিয়ে রাখতে পারছে না। একটু রাগান্বিত গলায় জবাব দিল, আমি চেয়েছি আপনার সেবা। কে বলেছে আমাকে নিয়ে চিন্তা করতে? আপনার ঘুমানোর দরকার, ঘুমান। আমাকে নিয়ে ব্যস্ত কেন? আসিফ যেন এক নতুন তিশাকে দেখছে, ওষুধ কাজে দিয়েছে। আসিফ হাসে। কি হলো? হাসছেন কেন? হাসির কি হলো? হাসির কিছু বলনি। আমি দেখছিলাম রাগলেও তোমাকে দেখতে খুব মিষ্টি লাগে। রাগে গজগজ করতে লাগলো তিশা। আপনাকে মারতে ইচ্ছে করছে আমার। আসিফ ওর দিকে এগিয়ে এলো। মারো না। মানে? তোমার হাতে মার খেতে ইচ্ছে করছে। অদ্ভুত লোক আপনি। কেন? জানি না। ঠিক আছে, তোমার আমার ইচ্ছে পূর্ণ কর। মারো। আসিফ আর একটু ভেসে গেল। তিশা ওর শার্টের কলার ধরে হালকা করে ঝাঁকুনি দিল। আর কিছুই করলো না। আসিফ বলল, ব্যাস, তুমি এভাবে মারো। জানি না। তিশা কথা বলে না। আসিফ বলে, খাটে এসো। না, আমি মেঝেতেই ঘুমাবো। তাহলে আমিও মেঝেতে ঘুমাবো। আপনি কি পাগল? কেন ওষুধ ডেকে আনছেন? জানেন তো আপনার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। জানি। তো? তো কি? তুমি যদি চাও আমার ঠান্ডা লাগুক তাহলে আমি কি করব? আমি কখন চাইলাম? এই যে মেঝেতে ঘুমাচ্ছ। তুমি মেঝেতে ঘুমালে আমি কিভাবে খাটে ঘুমাবো? তিশা কিছু বুঝতে পারছে না। তার কি করা উচিত? কিছু বুঝে ওঠার আগে আসিফটা করে ফেলল। তিশাকে কোলে তুলে নিল। কি করছেন? তোমাকে বললে তো শুনবে না। তাই আমার যা ভালো মনে হলো তাই করছি। তিশাকে খাটে শুয়ে দিল। চুপচাপ শুয়ে থাকো। খবরদার যদি নিচে নেমেছ। নিচে নামলে কি করবেন? মাকে বলে দেব। সব বিষয়ে মাকে টানবেন না। কেন? বিয়ের পর মাকে টেনে তুমি তোমার কথা মতো কাজ করা নিয়ে আমাকে দিয়ে। সেগুলো তো আপনার কাজ ছিল। ছিল তো কি? করিয়েছ তো তুমি। আচ্ছা, ঠিক আছে। নামবো না। তিশা কোল বালিশ দুই বালিশের মাঝখানে দেয়। এটাকে মাঝখানে দেয়া জরুরি? জি, জরুরি। কেন? সকালবেলা আমি আবার কপাল কাটতে চাই না। মানে? আপনি যদি আবার বলেন যে আমি আপনার কাছে গিয়েছি, সুযোগ নিয়েছি। আসিফ কোল বালিশটা সরাতে সরাতে বলল,
এখন বেঁচে এলে কিছু বলবো না। আর আমার কারণে কপাল কেটেছে বলে তুমি আমাকে মারতে পারো তোমার মতো করে। অনেক দূরে থাকা হলো, এবার না হয় একটু কাছে আসা যাক। হুম। দিশা কিছু না বলে পাশ ফিরে শুয়ে পড়ল। আসিফ আশাহত হলো। যা বাবা, এতক্ষণ ধরে এত কথা বললাম, কোন প্রভাব পড়লো না। দিশা নিঃশব্দে হাসছে, মনে মনে বলছে, এখন বুঝো কেমন লাগছে। আমিও কম কষ্ট কম পাইনি। উত্তর না পেয়ে আসিফ শুয়ে পড়ল। কষ্ট একটু হচ্ছে, কিন্তু দুলাভাই বলেছে হাল ছাড়তো না। আবার দিশাকে গেছে টেনে তার চুলে না একটু বিয়ে শোয়া হলো আসিফের। যতদিন স্বেচ্ছায় গেছে না আসছে ততদিন জোর তো করাই যাবে না। এই মাতাল করা প্রাণী যথেষ্ট ততদিনের জন্য। সকালে দিশার আগের ঘুম ভাঙিয়ে আসিফের। দিশার দিকে সে অপলক চেয়ে থাকে। ইস, কেন সে আগে দিশাকে ভালো করে চেয়ে দেখিনি। কি নিষ্পাপ চেহারা, কত মায়া সেই চেহারায়। কিছুক্ষণ পর দিশার ঘুম ভাঙে। আসিফ বলল, শুভ সকাল। এভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখছিলাম। আমাকে নতুন করে দেখার কি আছে? আগে তো দেখিনি। তাই তুমি পুরান হওনি, এখনো নতুনই আছো। আবার দেখতে পারি? পাগল, সত্যি বলেছ। দিশা সুটকেস থেকে কাপড় বের করতে যায়। আসিফ বলে, দিশা। হুম। শাড়িটা আমি পরিয়ে দেই। কি বলবে দিশা? এই কেমন দুটা না? কেন সে আসিফের উপর রাগ করতে পারছে না? কেনই বা ওর কাছে যেতে মন বাধা দিচ্ছে? এই কেন ওর খুঁজতে গিয়ে দিশা আরো জড়িয়ে যাচ্ছে। আসিফ সুটকেস থেকে একটা প্যাকেট বের করে। এটা কি? তোমার জন্য। কি? শাড়ি? আমার তো অনেক শাড়ি আছে। আছে কিন্তু আমি তো দেইনি। খুব সুন্দর। যাও, গোসল করে এসো। দিশার আজ গোসলখানা থেকে বের হতে ভয় হচ্ছে। চিৎকার করে ওঠার মতো ভয় না। ঘরে একটা মানুষ আছে, তার সামনে যেতে হবে, তার হাতে শাড়ি পরতে হবে, তার ছোঁয়ায় পাগল হবে, কিন্তু সব ভুলে থেকে জড়িয়ে ধরতে গেলে একটা দোটানা কাজ করবে, সেই ভয়। পরিস্থিতি যাই হোক, যেতে তো হবেই। দিশা গোসল সেরে এলো। আবার সেই স্নিগ্ধ রূপ। এই রূপকে এতদিন কিভাবে উপেক্ষা করেছে ভেবে ইয়াসিফের আফসোস হচ্ছে। কেন ওকে গেছে টানেননি? কেন ছুঁয়ে দেখেনি? কেন ওর চুলের ঘ্রাণ নেয়নি? কেন 7 দিন আগে যে তিশার সান্নিধ্য পছন্দ করতো না, সে আর তিশাকে গেছে টানছে কেন? আজ আসিফ চেতন নয়, সম্পূর্ণ চেতনায় সে তিশার কাছে। তিশা। হুম। আমার খুব ইচ্ছে করে আমার মনের চঞ্চলতাকে তোমার পায়ের নুপুর আর হাতে ছুরি করে দেই। খুব ইচ্ছে করে তোমার সারা গায়ে আমার ভালোবাসা এঁকে দেই, বুকের খাঁচায় আটকে রাখি। বলতে বলতে আসিফ তিশার কোমরে শাড়ি গুঁজতে থাকে। আজকে প্রয়োজনে নয়, ইচ্ছে করে তিশার কোমরে, পিঠে, বুকে নিজের স্পর্শ বুলিয়ে দেয় আসিফ। তিশার মনে ক্ষোভের জায়গায় যেন আবেগ স্থান দখল করে। চুলগুলো উন্মুক্ত করে আলতো করে মুছতে থাকে। ইচ্ছে করেই আজ তিশার শরীরের তিলগুলোর আমন্ত্রণ গ্রহণ করে আসিফ। উদ্দেশ্য, আসিফের প্রতি আবেগ যা ক্ষোভের নিচে লুকিয়ে আছে তাকে বাহিরে আনা। নিজের ভালোবাসা দিয়ে তিশার মনে জায়গা করে নেয়া। তিশার নিজেকে সামনে রাখা কষ্টকর হয়ে যাচ্ছে। শ্বাস প্রশ্বাস ঘন হয়ে উঠছে। নিজের শাড়িটি শক্ত করে মুঠোবদ্ধ করে নিজের আবেগ সে নিয়ন্ত্রণ করতে পারছে না। আজ হয়তো সে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ হারাবে। আসিফ কিছুটা বুঝতে পারছে। সে আবার বলে শুরু করলো, জানো, আমার খুব আফসোস হচ্ছে যে কেন আমি তোমার সাথে এমন করেছি। কেন তোমার কাছে যাইনি, কেন তোমাকে ছুঁয়ে দেইনি, কেন এত দেরি করলাম। মনে হচ্ছে 6 মাস নয় 6 জীবন তোমাকে দূরে সরিয়ে রেখেছি। যেমন অপরাধ করেছি তোমার প্রতি, তেমনি নিজের প্রতি। অবুঝের মতো তোমার ভালোবাসা থেকে নিজেকে সরিয়ে রেখেছি। বলতে বলতে আসিফ কেঁদে উঠল। তিশা কিছু বলতে পারছে না। আসিফের চোখ আলতো করে মুছে দিল। ওর মনে হচ্ছে সব স্বপ্ন। এই স্বপ্ন ভেঙে যাবে না তো? তিশা। হুম। তোমাকে শাড়ি পরানোর দায়িত্বটা আমি সারা জীবনের জন্য নিতে চাই।
দেবে? বলো, তুমি কখনো শাড়ি পরা শিখবে না? তিশার চোখের জল বার মানছে না, বয়েই চলেছে। তুমি কাঁদছো কেন? বল না, দেবে? আমার কান্না দেখেও বুঝতে পারছে না? নারীর আবেগ, অনুভূতি সম্পর্কে আমার ধারণা কম। এজন্যই তোমার ভালোবাসা বুঝতে এত দেরি হলো। বলো না, দেবে? বোকা, আপনি কি চান অন্য কাউকে দেই? হাতের শাড়িটি ফেলে দিয়ে আসিফ তিশাকে ঝাপটে ধরে, বুকের পাঁজরের সাথে মিশিয়ে ফেলার মতো শক্ত করে। তিশাও তার সকল দোটানা, দ্বিধা ভুলে সারা শরীর দিয়ে আসিফের স্পর্শ অনুভব করে। আজ তাদের মধ্যে কোনো অভিমান নেই, অভিযোগ নেই, একচুল ফাঁকা জায়গাও অবশিষ্ট নেই। আসিফ কোন কৃপণতা না করে তিশার সারা দেহে নিজের ভালোবাসা এঁকে দিচ্ছে। তিশার ঠোঁট অধিকার করে গভীর চুম্বন এঁকে দিল। মনের উপরে থেকে কষ্ট, দুঃখ, ক্ষোভ নামের বাঁধনগুলো আলগা হতে লাগলো। এ কোন মাতাল করে শিহরণ? তিশার জানা নেই। বিবাহিত জীবনের ভালোবাসা বুঝি এমন হয়? কি জানি। তিশারও মনে হচ্ছে 6 মাস নয় 6 জীবন সে আসিফের ভালোবাসা থেকে বঞ্চিত ছিল। এই হৃদয় উজাড় করা বা ভাঙ্গা ভালোবাসা পাবে বলেই হয়তো সে এতদিন সব সহ্য করেছে। আসিফ বলল, একটা কথা বলবো? তিশা তখনও আসিফে বিভোর, সম্মিলিত ফিরে পেতেই বলল, হুম। জি, বলুন। আমরা বাড়ি ফিরে যাব। কেন? গতকালই এলাম। আপনার তো আরেকদিন ছুটি আছে, তাই না? তিশা, আমি তোমার জন্য কিছু করতে চাই। কি? কেন? কিভাবে? কিচ্ছু জিজ্ঞেস করবে না। তিশা কিছুটা আন্দাজ করতে পারছে। লজ্জায় রাঙা হয়ে গেল তার মুখ। ঠিক আছে, করব না। আচ্ছা। সকালে রিয়াদের সাথে আসিফের কথা হয়। রিয়াদ বলে, শালাবাবু, এতদিন পর কাছে এসেছো, আমরা কাবাবে হাড্ডি হব না? হ্যাঁ, কিন্তু আপনার বাড়ির সবাই কি ভাববে? ওনারা আমাদের একসাথে কত খুশি হয়েছিল। সমস্যা নেই। টানা 2-3 দিনের ছুটি পেলে আবার চলে এসো। আর আজকের জন্য বলো যে ব্যাংকের জরুরি মিটিং আছে, না নিলেই নয়। দুলাভাই, আপনি গ্রেট। আচ্ছা, হয়েছে। চল খেতে যাই। আচ্ছা, বুবু কোথায়? রান্নাঘরে। আসিফ রান্নাঘরে আসে। নাসিমাকে একটু ইতস্তত হয়ে সবটা খুলে বলে, হুম, এই ব্যাপার। হুম। তো আমার কি সাহায্য চাই? মানে, বুবু, আমি চাচ্ছিলাম তিশার জন্য কিছু করব। মা বাড়িতে থাকলে যদি জিজ্ঞেস করে হঠাৎ কেন এসব করছি। বুঝতেই তো পারছিস। ওহ, আমি নিজে কষ্ট করে 2 দিন ঘর সাজালাম, তখন তার যেন ভালো লাগেনি। বুবু, বাদ দে না। ঠিক আছে, আমি মাকে বলবো আমার এখানে এসে কয়েকদিন থাকতে। এখন সে যদি তার বৌমাকে ছেড়ে আমার কাছে থাকতে না চায়, তাহলে আমি কিছু জানি না। লক্ষ্মী বুবু, এমন করিস না। আমি জানি তুই পারবি। প্লিজ বুবু। আচ্ছা। হয়েছে, ব্যাগ গুছিয়েছিস? হুম। তিশাকে নিয়ে খেতে আয়। কথা মতো সবাইকে রাজি করিয়ে ওরা বাড়ির উদ্দেশ্য করে রওনা হলো। নাসিমা ওদের সাথে গেল। উদ্দেশ্য মাকে নিয়ে ফিরবে। কিরে, আজই ফিরে এলি? আসিফের ব্যাংকের জরুরি মিটিং আছে মা, তাই আমরা জোর করিনি। ওহ, তা তুই একা এলি কেন? রিয়াদ কোথায়? সে মহাব্যস্ত। আমি তোমাকে নিতে এসেছি। চল, ব্যাগ গুছিয়ে নাও। এখন? হ্যাঁ, তোমার জামাই বলেছে ছেলে বিয়ে করানোর পর নাকি তুমি থেকে ভুলে গেছো। তাই আমাকে বলেছে তোমাকে সাথে নিয়ে যেতে। আচ্ছা, নিচ্ছি। তিশা। জি, মা। ওদের জন্য নাস্তা নিয়ে আয় মা। জি। তিশা নাস্তা দিয়ে ঘরে চলে এলো। আসিফও পেছনে পেছনে চলে এলো। তিশাকে পেছনে থেকে জড়িয়ে ধরে গলায় চুমু এঁকে বলল, কি লাগবে তোমার? কি আর লাগবে আমার? সবই তো আছে। যে ভালোবাসার জন্য চাতকের মতো অপেক্ষায় ছিলাম তা পেয়ে গেছি। আর কি চাই? কিচ্ছু না। আরে, আমি উপহারের কথা বলছি। উপহার কি মানুষ চেয়ে নেয়? আপনি ভালোবেসে যা দেবেন তাই।
তিশার কথা বলতে বলতে দৃষ্টি নিচু করে সামান্য লজ্জা পাওয়া মুখটা দেখলে আসিফের পাগল পাগল লাগে। মনে হয় এখনই সে তিশাকে বুকের পাঁজরে আটকে রাখবে। মেয়েটা এত মায়াবী কেন? আর সেও কি বিয়ের 6 মাস অন্ধ ছিল? ইস, এমন একটা মায়াবী তার ঘরে থেকেছে, তার আশেপাশে বিচরণ করেছে, আর সে একবার ভালো করে চেয়েও দেখেনি। একেই বুঝি বলে চোখ থাকিতে অন্ধ। আচ্ছা, ঠিক আছে। আসিফ চলেই যাচ্ছিল, তিশা ডেকে বলল, শুনুন। হুম। আবার সেই লাজুক দৃষ্টি তিশার। ই, মানে শাড়ি বদলাতে হবে। আসিফ যেন একটা সুযোগের অপেক্ষায় ছিল। আগে বলবে না? এই কাজে তো কোন ক্লান্তি নেই আমার। আসিফ ফিরে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে এলো। তিশার বুকের ধুকপুক যেন একটু বেড়ে গেল। লোকটা তো বুঝে না যে সে ছুঁয়ে দিলে তিশার সারা শরীরে তোলপাড় হয়ে যায়। কবে সে আসিফের এই স্পর্শে অভ্যস্ত হবে? কবে তাদের বিবাহিত জীবন সঠিক অর্থে পরিপূর্ণ হবে? আসিফ নাসিমার কাছে গেল। তিশার জন্য কি আনা যায় তাই নিয়ে কথাবার্তা বলল। তারপর চলে গেলে কেনাকাটা করতে। নাসিমা তিশার কাছে এলো। গাধাটাকে মানুষ করতে পারলে শেষ পর্যন্ত। জি, বুবু। আমি অনেক খুশি। তোমার যা সহ্য করার ছিল তুমি করেছো, আর না। এবার সুখের পালা। দোয়া করবেন। গাধাটা কোথায় গেল? বলল বাজারে যাবে। আচ্ছা। মা তৈরি হয়ে গেছে, আমরা বের হচ্ছি, ওর সাথে বাজারে দেখা করে নিব। জি, বুবু। তিশা রাস্তা পর্যন্ত শাশুড়িকে এগিয়ে দিল। গাড়িতে ওঠার আগে একবার সালাম করলো। সুখী হ, মা। আসিফের দিকে খেয়াল রাখিস, ঠান্ডা যেন না লাগে। জি, মা। ঠিক মতো খাওয়া দাওয়া করিস, আর সাবধানে হাঁটিস। জি। তারা চলে গেল। আসিফ বাজারে, নুরু গরু নিয়ে মাঠে গেছে। তিশা রান্না করতে যায়। হাসির মাকে জিজ্ঞেস করে, তোমার ভাইজানের প্রিয় খাবার কি? একটা হতাশা নিয়ে দীর্ঘশ্বাস ফেলে হাসির মা বলল, আল্লাহ গো, অর্ধেকটা বছর হইয়া গেল, আমার ভাবি সব শাড়িও ফিনতে জানে না, আর ভাইজানের পছন্দের খানের নামও জানে না। সারাদিন থাকে অফিসে, রাতে ঘুমাবে নাকি আমার সাথে বক বক করবে। আর তোমার ভাইজান দিয়ে জিজ্ঞেস করে তার পছন্দের খাবার রান্না করলে কি সে অবাক হবে? ও, সারপ্রাইজ দিবেন? সারপ্রাইজ না সারপ্রাইজ। ওই হইল। হাসির মা তাকে বলে দেয় সে রান্না করে। সন্ধ্যায় তার রান্না শেষ হয়। হাসির মা বাড়ি থেকে বের হবে এমন সময় এসে চলে আসে। ভাইজান, এত বড় ব্যাগে কি আনছেন? তোমার ভাবির জন্য উপহার। ও, ভাবিও আপনার লাইগে সারপ্রাইজ বানাইছে। তাই? হ, তয় কমু না। আচ্ছা, বলা লাগবে না। তোমার তাড়া আছে? না, কেন? বাড়িতে ফোন করে বলো আসতে দেরি হবে। আর নুরু ভাইকে দেখো, কাজ আছে। আচ্ছা। হাসির মা নুরুকে দেখলো। আসিফুদের সাহায্য নিল। তিশার ঘরে ঢোকা নিষেধ যতক্ষণ না আসিফ দেখছে। তিশা টেবিলে খাবার সাজাতে লাগলো। ওদের কাজ শেষ। আসিফুদের দুজনের হাতে একটা করে 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে বলল, কাল দেরি করে আসলে সমস্যা নাই। ঠিক আছে? নুরু আর হাসির মা বুঝতে পারলো যে ভাইজান ভাবি সাহেবার কিছু একান্ত সময় চাই। আসিফ খাবার ঘরে ঢুকলো। খাবারের ঘ্রাণে মন জুড়িয়ে গেল। আচ্ছা, তো এই সারপ্রাইজ। জি। আপনি আমাকে উপহার দিচ্ছেন, আমারও আপনাকে কিছু দিতে মন চাইলো। কি দিব? তাই ভাবলাম আপনার পছন্দের খাবার রান্না করি। বসুন। তিশা, জি। তুমি করে দেখো না। কিন্তু আমার যে আপনি ডাকতে ভালো লাগে, লাজুক এসে। ঠিক আছে, যেটা তোমার ভালো লাগে। খেয়ে দেখুন না কেমন হয়েছে। তোমার হাতের রান্না 100% ভালো হবে। তাই? হুম। আসিফুকে একটা প্যাকেট দেয়। এটা তোমার জন্য। কি? খাবার শেষ করে এটা পরে ঘরে এসো। তিশার হৃদস্পন্দন বেড়ে গেল।
সেদিনের পর থেকে লোকটা কেমন যেন বেশিই ভালোবাসছে। কাছে আসার বাহানা খুঁজছে, সময় অসময়ে পেছনে থেকে জড়িয়ে নিচ্ছে, চুমু দিচ্ছে, লজ্জা দিচ্ছে তাকে। সব কাজ সেরে প্যাকেটটা সে খুলল। একটা লাল শাড়ি, বিয়ের শাড়ি। শাড়িটি আনাড়িভাবে ভাত দিয়ে গায়ে জড়িয়ে দিশা ঘরে ঢুকলো। ঘরটা ফুল দিয়ে সাজানো, বাসর সাজানো হয়েছে। চাপা উত্তেজনায় দিশার হৃদস্পন্দন আরো বেড়ে গেল। এখন কি করবে লোকটা? উনি শাড়ি পরাতে গেছে এলেই তো শ্বাস নিতে কষ্ট হয়, শরীর শিউরে ওঠে। আর এখন আসিফুকে দেখে আসছে। সাজবে না? আপনি চাইলে অবশ্যই সাজবো, কিন্তু আগে বলুন আসছেন কেন? তোমার শাড়ি পরা দেখে। আপনি তো বলেছেন যেন শাড়ি পরা না শিখি। ঠিক তো। আমার জন্য তুমি বউ সেজেছিলে সেদিন, আমি তোমার দিকে চেয়ে দেখিনি। আজ তুমি বউ সাজো, আমি তোমাকে মন ভরে দেখবো। তিশা আয়নার সামনে বসলো। বিয়ের গয়নাগুলো গায়ে জড়িয়ে বউ সাজলো। আসিফ অপলক ওর দিকে চেয়ে রইল। লজ্জা পেয়ে তিশা বলল, এভাবে কি দেখছেন? তোমাকে? আমাকে নতুন করে দেখার কি আছে? ভালোবাসা নিয়ে তোমাকে কখনো আমি দেখিনি তিশা। আজ মন ভরে দেখতে দাও। ইস, কি অপূর্ব লাগছে তোমায়। এমনই সেজেছিলে বিয়ের দিন। আমি যদি একটা বার ভালো করে তোমার দিকে তাকাতাম তাহলে প্রেমে পড়ে যেতাম। তিশা আসিফের মুখটা চেপে ধরল। আর কিচ্ছু বলবে না। তিশার কপালে একটা চুমু এঁকে আসিফ মৃদুস্বরে বলল, তুমি যা, তা শুনলে লজ্জা পাচ্ছ? আমার কাছে সব স্বপ্নের মতো লাগছে। এই স্বপ্ন ভেঙে যাবে না তো? না, এটা স্বপ্ন না বাস্তব। শাড়ি পরাবে না? আমি তো ঠিক করে পরতেও পারি না। শাড়ি পরার কি দরকার আছে? আনাড়ি ভাবে পেঁচানো শাড়িটি একটানে খুলে ফেললো আসিফ। তিশা যেন লজ্জায় গলে যাচ্ছে। আসিফকে ধাক্কা দিয়ে বলল, যা, অসভ্য। এতদিন তো সভ্য ছিলাম, আর একটু অসভ্যতা করি। তিশাকে খাটে বসিয়ে দিল আসিফ। তোমার থেকে চোখ সরাতে ইচ্ছে করছে না। তুমি এভাবে বসে থাকো, আমি তোমাকে দেখি। কিন্তু সাহেব, কাল সকালে উঠতে হবে না, কত কাজ। ছুটি দিয়েছি সবাইকে। তাই নাকি? আমার জন্য? না, আমাদের জন্য। তিশা লজ্জায় রাঙ্গা মুখটা আসিফের বুকে গুঁজে দিল। এত ভালোবাসার অভ্যাস তো তার নেই। সব কল্পনা মনে হচ্ছে। আসিফুকে জড়িয়ে ধরল। আগের সব অবহেলা, সব অপমান, সব আসিফের ভালোবাসা দিয়ে দিকে গেল। মনের দুঃখগুলো সরে গিয়ে জায়গা করে নিল ভালোবাসা। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তিশা বলল, মনে আছে এমনি এক বৃষ্টির রাতে নিজের অজান্তে আমার কাছে টেনেছিলেন, যার জন্য পরে আমাকে শাস্তি পেতে হয়েছিল? মনে আছে। সেদিন আমি সজ্ঞান ছিলাম না, উষ্ণতার খোঁজে তোমার কাছে টেনেছিলাম। কিন্তু আজ? আজ কি? আজ তো আমি সজ্ঞানে আছি। যা কষ্ট পাওয়ার তা তুমি পেয়েছো, আর কষ্ট দেব না। দুজনেই হেসে ওঠে। তারপর? তারপর আর কি? আসিফের ভালোবাসা পূর্ণ হতে থাকে তিশার দেহ, মন। সে রাত তিশা আর আসিফের জীবনের শ্রেষ্ঠ রাত ছিল। বিয়ের 6 মাস পর তিশা তার প্রাপ্য ভালোবাসাটুকু পেয়ে গেল। যার অপেক্ষায় সে কষ্টের দিনগুলো মুখ বুজে সহ্য করেছে, সেই অপেক্ষা বুঝিয়ে শেষ হলো। সমাপ্ত।